ম্যাম, আপনার সাথে একজন মেয়ে সাংবাদিক দেখা করতে এসেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে পাঠাবো। 28 বছর বয়সী এক নারী তার আরাম কেদারায় বসে বসে বই পড়ছেন। বাম হাতের আঙ্গুল দ্বারা চশমাটা ঠিক করে প্রত্যুত্তরে জবাব দিলেন 28 বছরের সেই নারী। ভেতরে পাঠিয়ে দাও ওসমান। উসমানকে কথাটা বলে বইটাকে বন্ধ করে বুকশেলফে রাখলেন যথাযথ জায়গায় তিনি। খোলা জানালায় চেয়ে দেখে নিলেন রৌদ্রে বিকরণকৃত নীল আকাশ। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটতে লাগলেন বসার কক্ষে। আসসালামু আলাইকুম ম্যাম। সালামের জবাব দিয়ে সাংবাদিক মোহনাকে বসতে বললেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা রহমান। কি চাই মোহনা? কয়েকদিন ধরেই দেখছি আমার সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে আছো। আমি মেহেরুন আপার কাছে আপনার কথা শুনেছি। আপনার ব্যক্তিত্বের প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি ম্যাম। আমি আপনার জীবনী নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই ম্যাম। অনামিকা আর মোহনার কথোপকথনের মাঝেই ওসমান চা নাস্তা এনে টি টেবিলে রেখে চলে গেল। অনামিকা মোহনাকে চা এগিয়ে দিয়ে নিজেও চায়ের কাপে চুমুক দিল। 1 মিনিট নীরব থেকে অনামিকা তাচ্ছিল্যের সাথে হেসে জবাব দিল, হাসালে মোহনা। আমার জীবনী নিয়ে ডকুমেন্টারি বানাবে? তবে মোহনা, আমার জীবনী তোমায় বলতে পারি, তবে একটা কন্ডিশন আছে যে। মোহনা উৎসাহ দমাতে পারল না, রাজি হয়ে গেল কন্ডিশন মেনে নিতে। অনামিকা এবার দম ফাটিয়ে হাসল। চায়ের কাপটা হাতে হতে টেবিলে রেখে চশমাটা কাপড় দিয়ে মুছে চোখে পড়ে নিল। আমার কন্ডিশন হলো তোমার সামনে আমি বিরিয়ানি রেখে দেব, তবে তুমি সেই বিরিয়ানি খেতে ছুতেও পারবে না, এমনটার মতো। মানে তোমায় আমি আমার জীবনে বলতে পারি, তবে তুমি এটা ম্যাগাজিনে শো করতে পারবে না। মোহনা হতাশ হয়ে চাইল অনামিকার পানে। কিছু সময় নীরব থেকে মোহনা হাসি মুখে বলল, আমি রাজি, আপনি যেটা চাইছেন তাই হবে ম্যাম। অনামিকার নিজস্ব স্টাডি রুমে অবস্থান করছে মোহনা ও অনামিকা। অনামিকার অতি পছন্দের বেহালাটাকে হাতে নিয়ে পরিষ্কার করতে করতে বলতে লাগলেন, সময় কত দ্রুত যায় কখনো ভেবে দেখেছো মোহনা? 8টা বছর আমি নিঃসঙ্গ কাটাচ্ছি। আচ্ছা মোহনা, ভালোবাসাকে তুমি কেমন চোখে দেখো? হয়তো তোমার মনে হতে পারে মানুষ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। মোহনা হ্যাঁসূচক মাথা নাড়ালো। অনামিকা আবার বলতে শুরু করলো, ভালোবাসায় যখন তুমি জড়িয়ে যাবে পৃথিবীর সবকিছু তোমার কাছে রঙিন লাগবে, ভুলকেও হয়তো ঠিক লাগবে। মস্তিষ্কে শুধু ভালোবাসার কথাই ঘুরপাক খাবে। হয়তো আমার সাথেও তেমনটা হয়েছে। ওই যে ফুল নিতে গিয়ে ভুল করেছি। আমার বয়স তখন 16তে পড়েছে, কলেজে ভর্তি হয়েছি। প্রেম ভালোবাসা নিয়ে তখন মাথা ব্যথা ছিল না। মধ্যবিত্ত ঘরের মেয়ে হওয়াতে পরিবারের কথা চিন্তা করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। বাবার মান সম্মান যাতে কখনো ক্ষুণ্ণ না হয় সেই দিকে বেশ মনোযোগী থাকতাম। বাবা এবছর ফোন কিনে দিয়েছে। তখন বাজারে নতুন স্মার্টফোন এসেছে। বড় আপার সাহায্যে একটা ফেসবুক আইডি খুলেছিলাম। আত্মীয়দের সাথে কথা বলার জন্য ইমো আর হোয়াটসঅ্যাপ আইডি খুলেছিলাম। মূলত বাবা ঈদের আগেই ফোন পাঠিয়েছিল ঢাকা থেকে। আমরা তখন বরিশালে ছিলাম। বন্ধু বান্ধবীদের সাথে জমিয়ে আড্ডা দিতাম বাসায় ফেরার পর ফোন দিয়ে। আবার হুট করে বিয়ে হয়ে যাওয়ায় খুব শূন্যতা অনুভব করতাম, তাই ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। ওই বছর চাঁদ রাতেই শুরু হয় আমার জীবনের নতুন অধ্যায়। রাত তখন 12টা। মেহেদি পরিষ্কার করে বিছানায় শটান হয়ে শুয়ে প্রশান্তির শ্বাস ফেলছিলাম। রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছে পরিবেশকে। হঠাৎ ফোনে মেসেজ টন বেজে ওঠে। একটু আগ্রহ নিয়ে ফোনটাকে হাতে তুলে নিলাম দেখতে কে মেসেজ করেছে। হিটলার নামক এক আইডি থেকে। মেসেজটা দেখে হালকা অদ্ভুত অনুভূতি হলো, তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কে? খানিকক্ষণ কথা বলার পরেও যখন তার আসল পরিচয় পেলাম না, তাই তাকে ব্লক লিস্টে ফেলে দিলাম। ফোনটা আবার বালিশের পাশে রাখতে না রাখতেই আবার মেসেজ টন ভেসে আসলো। ওই লোক আমায় সারা রাত জ্বালাতন করেছিল। আমি একটা আইডিতে ব্লক মারতাম, সে আরেকটা আইডি খুলে মেসেজ করত। এরকম টানা 7 দিন সে আমায় জ্বালাতন করেছে। তারপর হঠাৎ অন্য প্রান্ত থেকে মেসেজ দেওয়া বন্ধ হলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তবে মনে সন্ধিহান রয়ে গেল, লোকটা আসলে কে? তারপর আবার রুটিন মতো চলতে লাগলো আমার দিন। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। এইচএসসি পরীক্ষা দিব, এর প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ আবার এক অচেনা আইডি থেকে মেসেজ আসলো। তখন পড়া নিয়ে বিজি থাকতাম, সময় পেলে ফোন হাতে নিতাম। তবে ওই দিন আমি বুঝতে পেরেছিলাম এই সেই লোক। বহু প্ল্যান করে তার আসল পরিচয় আমি পেলাম। খুব আহত হয়েছিলাম তার পরিচয়টা পাওয়ার পর। সে আমার বান্ধবীর মামা ছিলেন। তারপর একদিন সে আমায় প্রপোজাল দিল। সে আমায় ভালোবাসে। আমি তখনই সোজাসাপটা উত্তর দিয়েছিলাম, আমি বাবা মায়ের পছন্দ ছাড়া বিয়ে করব না। আমি কাউকে ভালোবাসতে পারবো না। তবে সত্যি কথা বলতে মোহনা, তার জন্য আমার মনে জায়গা হয়ে গিয়েছিল।
মস্তিষ্কে শুধু তার কথাই ঘুরপাক খেত। তাই তাকে কন্ডিশন দিলাম, সত্যি আপনি আমায় ভালোবেসে থাকেন তাহলে বাসায় বিয়ের কথা বলেন। আমার বাবা মায়ের পছন্দ হলে আমি রাজি। তখন আমি তাকে দু চোখেও দেখিনি। সে আমার কথা মেনে নিলেন। 7 দিনের মাথায় তার মা আসলেন ঢাকা থেকে আমার বান্ধবীকে নিয়ে আমাদের বাসায়। বাবা মায়ের পছন্দ হলো সবকিছু। আংটি বদলেরও তারিখ ঠিক হলো আমার পরীক্ষার পরে। সেই দিনই তার সাথে আমার প্রথম দেখা। মনে হয়েছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমিই হব। শ্রাবণে আমাদের প্রথম দেখা হয়েছিল। আমাদের প্রত্যেকটা মুহূর্ত ছিল শ্রাবণ মাস জুড়ে। আংটি বদলের পর আমরা অনেক ঘুরেছি, বৃষ্টিতে ভিজেছি। আমাদের এই শ্রাবণ মাসে বিয়ে হয়ে গেল। রেজাল্ট বের হওয়ার পরপরই তার মা এসে আমায় নিয়ে এলেন ঢাকায়। সময় খুব ভালো যাচ্ছিল, তবে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা বিলুপ্ত হতে শুরু হলো তখনই। তার সাথে আমার ঝামেলা শুরু হতে লাগলো। আমি পড়তে চাইতাম, কিন্তু সে আমার পড়ালেখা বন্ধ করে দিতে চাইছিল। বহু যুদ্ধ করে তাকে মানিয়ে আমি ভার্সিটিতে ভর্তি হলাম। বিয়ের 6 মাস যেতে না যেতেই তার চাকরিটা চলে গেল। এই দুঃসময়ে সংসার চালানোর জন্য চাকরি নিলাম স্কুলে। স্কুলের সময় দেওয়া টিউশন করার কারণে তাকে সময় ও সংসারে ঠিকমতো সময়ও দিতে পারতাম না। অনামিকা নিশ্চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চোখের কার্নিশ থেকে অশ্রুকণাটুকু মুছে আবার বলতে লাগলো, কিন্তু আমি তার কাছে হয়ে গেলাম সন্দেহের পাত্র। বন্ধ করে দেয়া হলো আমার ফোন চালানো, বাবা মায়ের সাথে কথা বলা। কিন্তু বাবা মায়ের সাথে কথা কি না বলে থাকা যায়? তুমিই বলো মোহনা। তাই হাত জোর করে আকুতি করে তার ফোন থেকে কথা বলতাম। এভাবেই চলতে থাকলো আমার জীবনের প্রত্যেকটা দিন। জানো তো মোহনা, এগুলো মেনে নিয়েছিলাম তাকে আমি ভালোবাসি বলে। তাকে এখনো আমি ভালোবাসি। তার কাছ থেকে দূরে থাকি, কিন্তু তাকে সবসময় আমি শ্রদ্ধা করি। এভাবেই কেটে গেল একটা বছর। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আমার বাবা। তার মৃত্যুতে আমি ভেঙে পড়েছিলাম, কারণ বাবাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার জন্য অনেক কষ্ট করেছে। তার মৃত্যু আমি মেনে নিতে পারিনি। মানুষ যখন তার প্রিয় মানুষটিকে সন্দেহ করতে শুরু করে, তখন তার বিবেক বিবেচনা শূন্য হয়ে পড়ে। ঠিক ভুল কিছু বুঝতে চায় না। তুমি কথাটা কতটুকু সমর্থন করো মোহনা? অনামিকার সাথে বইগুলো গোছাতে গোছাতে মোহনা জবাব দিল, ম্যাম, মানুষের অভ্যাস ও আচরণ স্বভাবই মানুষকে সমাজে নানাভাবে ফুটিয়ে তোলা। তাছাড়া রাগ ইগো স্বভাবের মানুষ হলে তো কথাই নাই, তারা নিজেদের প্রাধান্য দেয়। অনামিকা নির্বাসন উপন্যাসটা হাতে নিয়ে মোহনাকে জিজ্ঞেস করলো। এটা তুমি পড়েছো? মোহনার থেকে জবাব না সুযোগ আসলো। অনামিকা মৃদু হাসলো। জানো মোহনা, আমি মঞ্জুর কণা হতে চেয়েছিলাম, যেখানে মঞ্জু কণাকে খুব ভালোবাসতো। আমি এমন ভালোবাসাই চেয়েছিলাম, তবে তাদের বিচ্ছেদের মতো জীবন আমি চাইনি। দেখো, আজ আমি সত্যি কণা হয়েছি। কণার মতো মঞ্জুরকে হারিয়ে জীবনযাপন করছি। আমার ভালোবাসা আজ আমার কাছ থেকে অনেক দূরে, তবে তার রশিদ নিয়ে জীবন বয়ে চলছি। আমার ভালোবাসার রশিদ যে আমার ছেলে, আওশাদ সাজি। সাজির বাবা চাকরি পাওয়ার পর আমি আর স্কুলের চাকরিটা ছাড়িনি। সব দিক চিন্তা করেই আমি তার কাছে একটা বেবি চাইলাম, কিন্তু সে চাইতেন এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে। কিন্তু ওই যে মা হওয়ার যে স্বাদ জেগেছে, তার দমাতে পারলাম না। আমি যেন বাচ্চা নিতে না পারি, তাই তিনি সব দিকে খেয়াল রাখতেন। কিন্তু তার অগোচরে জন্ম নির্ধারক ওষুধ খাওয়া বাদ দিলাম। ভাবতাম হয়তো কনসিভ করলে মেনে নেবেন, শেষে নিজেই হাসি মুখে মেনে নেবেন। কিন্তু তার হলো কই, সব উল্টো হলো। আমায় উনি পাড়ার মেয়ে বলে সম্বোধন করলেন। সেই ইগোটাকে প্রাধান্য দিলেন, বিবেক শূন্য হয়ে গেলেন। এইটুকু বুঝলেন না আমি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমি তার কথায় সেদিন অনেক কষ্ট পেয়েছি। যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, তার সাথে সংসার করা যায় না। তার ভাষ্যমতে আমার পেটের সন্তান অন্যের। আরও যত বাজে কথা ছিল তা আর শোনাতে বাকি রইল না। দীর্ঘ 1.5 বছর যাকে ভালোবেসেছি, তার অন্যায় আবদার মেনে নিয়ে জীবনটা কারাগারে বন্দি করে রেখেছি। আর যাই হোক, তার সাথে থাকা যায় না। ওই রাতে তার সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল। মনে যত চাপা কথা ছিল সব বলেছিলাম। সারা রাত আমি ঘুমাইনি। তার মা বাসায় না থাকার কারণে তার মায়ের রুমে আমি দরজা বন্ধ করে কেঁদেছি। সে আবারও তার ইগোকে প্রাধান্য দিয়ে আমায় একবারের জন্যও দেখতে আসলেন না। সিদ্ধান্ত নিলাম বন্দি জীবন আর নয়, সারা জীবন একা থাকবো। আমার সন্তান আমার সাথে থাকবে। ওই হবে আমার জীবনের সব। ওকে নিয়েই আমি বাঁচব। মনের সব কষ্টকে ঢেলে দিয়ে একটা চিঠি লিখলাম। তখন ভোরের আলো ফুটবে। সকালের নামাজ আদায় করে সব দিনের ন্যায় তার পছন্দ মতো নাস্তা বানিয়ে টেবিলে রেখে চিঠিটা ওখানে চাপা দিয়ে রেখেছিলাম গ্লাস দিয়ে। তারপর নিজের জামাকাপড় গুছিয়ে নিলাম। তার স্মৃতি আঁকড়ে রাখতে কয়েকটি ছবি নিলাম অ্যালবাম থেকে। প্রয়োজন মতো গোছানোর পর শেষবারের মতো চেয়ে দেখলাম তাকে।
অশ্রু মুছে পা ফেললাম বাসা থেকে বাহিরে। বরিশালের উদ্দেশ্যে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। স্কুলের ম্যাডামকে বলে 7 দিনের ছুটি নিলাম। কাউকে কিছু জানালাম না। বিকেল নাগাদ বাড়িতে পায়ের ধুলো পড়লে মা চিন্তিত হয়ে ছুটে আসলেন আমার কাছে। মাকে সবকিছু খুলে বললাম। মা আমার বটগাছের মতো ছায়া দিলেন। আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। মাকে বললাম আমার পরীক্ষা আছে, ঢাকায় আমার যেতে হবে। আমি সব ঠিক করে তোমায় এসে নিয়ে যাব। তবে তোমার জামাই বা তার বাসার যদি মানুষজন আসে তাহলে বলবে আমি আসিনি এখানে। তাই হলো, সে আমায় পাগলের মতো খুঁজতে গেল, কিন্তু তার মুখোমুখি হইনি। তাকে আমি শাস্তি দিলাম, যে শাস্তি সে সারা জীবন বইবে। 7 দিন পার হয়ে গেল। আমি ঢাকায় চলে আসলাম। নিজের জমানো টাকা দিয়ে বাসা ভাড়া নিলাম। মাকে আর ভাইকে নিয়েও আসলাম। স্কুলে প্রধান শিক্ষককে সবকিছু জানিয়ে বললাম সাজির বাবা আসলে যেন বলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তারপর থেকে স্কুলে যাওয়া শুরু করলাম। অনার্স প্রথম বর্ষে পরীক্ষা হয়ে গেল। সাজিও গর্বে বড় হতে লাগলো। তবে আমি আমার শাশুড়ি মায়ের সাথে যোগাযোগ রাখলাম। তার কাছে আমি একটাই অনুরোধ করেছিলাম, তার ছেলেকে না জানাতে আমি কোথায় আছি। সে আমায় অনেক ভালোবাসতো। সে আমায় সবসময় দেখতে আসতো। তাদের বাসার কাছাকাছি থাকতাম। তবে সে আমায় অনুনয় করে জানাতো তার ছেলে ভালো নেই, আমি যেন ফিরে যাই। আমি আমার শাশুড়িকে বলতাম আমি আর কখনোই ফিরব না। তাকে নতুন করে জীবন শুরু করতে বলুন। মোহনা পানি খেয়ে গলা ভিজিয়ে অনামিকাকে জিজ্ঞেস করলো, স্যার এখন কোথায় আছে? আপনার শাশুড়ির সাথে কি এখনো আপনার যোগাযোগ আছে? অনামিকা সাউন্ড বক্সের উপরের কাপড়টা ঠিক করতে করতে বলল, সাজির বাবা এখন ইতালিতে আছে, আর কারোর সাথে ঘর বাঁধেনি। আমার শাশুড়ির কাছ থেকে জানলাম সে নাকি এখনো আমায় খুঁজছে। আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না। আমার শাশুড়ির সাথে আমার বরাবরই ভালো সম্পর্ক। নাতির সাথে সময় কাটাতে আসেন। মোহনার দিকে চাইলো অনামিকা। মোহনার চেহারার প্রশ্ন বিদ্যমান। অনামিকা চেহারা দেখে জিজ্ঞেস করলো, কিছু কি বলবে মোহনা? মোহনা হিমশিম খেয়ে প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, স্যারের সাথে এই 8 বছরে একবারও দেখা হয়নি? সাজিকেও কি দেখেনি স্যার? অনামিকা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। না মোহনা, দেখা হয়নি। কেউ যদি ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। আমার ক্ষেত্রেও তাই করেছি। তার কাছ থেকে আমি লুকিয়ে রয়েছি। তার পাগলামো দিন দিন বেড়েই চলেছিল। তাই ডাক্তারের মত অনুযায়ী তাকে ইতালিতে হাওয়া বদলের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল কয়েক মাসের জন্য। কিন্তু সে আর দেশে ফেরেনি। ওখানে এখনো রয়ে গেছে। ওখানে আটকে গেছে ব্যবসার জন্য। এইটুকুই জানি। আচ্ছা ম্যাম, স্যারের সাথে আপনার যদি কখনো দেখা হয় তখন কি করবেন? মোহনার কথায় অনামিকা নীরব হয়ে গেল। কিছুক্ষণ বাদে জবাব দিল, জানি না। সময় বুঝিয়ে দেয় পৃথিবীতে টিকে থাকতে হলে কত কষ্ট করতে হয়। বিষণ্ণতারাও মিছিল করে দফায় দফায়। মায়া ত্যাগ করা যায় না, একদম যায় না। মায়া হয়তো বাঁচিয়ে রাখে মানুষকে। সাজিকে গর্বে নিয়ে আমি অনেক লড়াই করেছি। ছোট ভাই পড়ালেখার পাশাপাশি টিউশন করাতো। আমি স্কুলে জব করতাম। টিউশনের বেতন আর জবের বেতন মিলিয়ে সংসার চালাতে লাগলাম। শাশুড়ি মা বিভিন্ন ছুতোয় বাসা থেকে বের হয়ে আমার সাথে দেখা করতে যেতেন। ললাটে চুমু খেয়ে বলতেন সাহস যোগান দিতে। তার বেপরোয়া ছেলের শাস্তি এটাই হওয়া উচিত তার ভাষ্যমতে। আমায় হাত খরচ দিতেন তার জমানো টাকা থেকে। আমি তার মমতায় লেপ্টে থাকতাম। আমার ভরসা ছিলেন যে আমার 2 মা। সাজিও আল্লাহর রহমতে পৃথিবীতে এলো সুস্থভাবে। এভাবেই সাজিকে নিয়ে কেটে গেল আরও 3টা বছর। অনার্স শেষ করার আগে থেকে বিসিএস এর জন্য আমি প্রিপারেশন নিতাম। মাস্টার্সে ভর্তি হলে বিসিএস এক্সাম দিলাম। প্রথমবারে ব্যর্থ হলেও মাস্টার শেষ হওয়ার সাথে সাথে আবারও বিসিএস এক্সাম দিলাম। আল্লাহর অসীম দয়ায় ক্যাডার পদ পেয়ে গেলাম। নিযুক্ত হলাম নির্বাহী অফিসার হিসেবে। আমার ভাইও তখন অনার্স 3য় বর্ষে উঠেছে। আমার জীবনে এই পর্যায়ে সবচেয়ে খুশি হয়েছিলেন আমার শাশুড়ি মা। আমি সেই নরম অনামিকা নই। এখন আমার মন পাথরে পরিণত। ছেলেকে আমার সবটা জুড়ে রেখেছি। মোহনা চট করে অনামিকাকে প্রশ্ন করে বসলেন, ম্যাম, এতটা পথ যে আপনি পার করে এসেছেন, অন্য কোনো পুরুষ কি আপনার জীবনে আসার চেষ্টা করেনি? অনামিকা মৃদু হাসল। আসতে চাইলেই কি আসা যায়? আমার হৃদয় আমি একজনকে উপসর্গ করেছি। এর ভাগ আমি কাউকে কখনোই দিতে পারবো না। আজকাল সত্যি ভালোবাসে বা কয়জন বাঁচতে পারে মোহনা? আমি যে তাকে ছাড়া অন্য কাউকে কখনোই ভাবতে চেষ্টা করিনি। এর মধ্যে অনামিকার মা আওসাদ সাজিকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরলেন। সাজি এসে দৌড়ে ঝাঁপিয়ে পড়লো অনামিকার কোলে। মোহনা দেখতে লাগলো মা ছেলের ভালোবাসা। অনামিকা মোহনাকে বলল, তুমি থাকো, আমি ওকে রুমে দিয়ে আসছি এখনই। মোহনা মাথা দোলালো। হঠাৎ মোহনার চোখ পড়ল ছবির অ্যালবামে। অ্যালবামটাকে হাতে নিয়ে চোখ ভোলাতে লাগলো মোহনা।
বউ সাজা অনামিকার সাথে বরের পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে চেয়ে রইল অপলক। কিছুক্ষণ বাদে মোবাইল বের করে পিক তুলে নিল ছবিটার। পাশে থাকা আলাদা একটা সাজির বাবা ছবি নিয়ে ব্যাগে পুরল মোহনা। অ্যালবামটাকে রেখে দিল যথাযথ জায়গায়। এর মাঝে অনামিকা প্রবেশ করলো কক্ষে। মোহনা উৎসাহী কণ্ঠে বলে উঠল, ম্যাম, স্যারের নাম কি? অনামিকা টেবিলে বসে একটা কাগজে সই করতে করতে বলল, সিদ্দিকুর রহমান। মোহনার মুখে হাসি ফুটল। মোহনার মাথায় যে কি চলছে তা ঘুণাক্ষরেও টের পেল না অনামিকা। সবকিছু গোছগাছ করে বিদায় নিল অনামিকার কাছ থেকে মোহনা। মা, তোমায় কতবার বলবো আমায় বাংলাদেশ ফেরার কথা বলবে না। আমি যেদিন মনে করব সেদিন তোমাকে আর বলতে হবে না, আমি চলে আসব। ফজিলা বেগম নিশ্চুপ। মা, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। অনামিকার সাথে তোমার দেখা হয়েছে। মা, কিছু বলছো না কেন? ফজিলা বেগম ছেলের কথায় দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, ইতালি গিয়ে উঠে থাকলে কি বউ বাচ্চাকে খুঁজতে পারবি? মাথা নষ্ট হয়ে গেছে তোর? কতদিন এভাবে দূরে থাকবি বল? জীবনটা এভাবে চলতে পারে না। আমি আর কতদিন এই বাড়িতে একা থাকবো? বাড়ি গাড়ি আমার কিছুরই প্রয়োজন নেই। যা আমার ঘরটা পূর্ণ করবে তুই সেটা ইতালি থেকে এসে করে দিয়ে যা বাবা। সিদ্দিক হতাশ চোখে খিড়কির পানে চাইল। এমন জীবন তো সেও চায়নি। সিদ্দিক বুঝতে পেরেছে তার রাগ ইগোইতে জীবনের এই বিপর্যয় ডেকে এনেছে। তাকে মনোনিবেশ করতে হবে পরিকল্পনা, সেই পরিকল্পনা যেটাতে সে পার্থিব সুখ খুঁজে পাবে। দীর্ঘ রাত। ওয়েবসাইটের বিভিন্ন কাজে ব্যস্ত মোহনা। তার ফাঁকে অনুসন্ধান করছে সিদ্দিকুর রহমান নামের আইডি সমূহ। মোহনা যে পণ করেছে অনামিকা ম্যামের সাথে সিদ্দিক স্যারের দূরত্ব গুছানোর। কতটুকু সফল হবে সেটা জানে না, কিন্তু সে চেষ্টা চালাবে। মেহেরের কাছ থেকে শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি মোহনা। ঘটনা অনুসন্ধান করাই তার কাজ। তবে তার হাত ধরে যদি তাদের জীবন পরিপূর্ণ হয়, নিজেকে সে শান্তি দিতে পারবে। কম্পিউটার ডেস্কের সামনে পড়ে আছে সিদ্দিক ও অনামিকার ছবি। তার পাশে কফির কাপে ধোয়া উঠছে। প্রতি চুমুক কফি আহারের সাথে সাথে বিভিন্ন ভাবনায় মগ্ন মোহনা। কম্পিউটারে চোখ আবার বসাতেই প্রশান্তির হাসি দিল মোহনা। কাঙ্ক্ষিত আইডি পেয়ে গেছে মোহনা। প্রোফাইলে লোকটির অবয়বে বয়সের ছাপ এখনো পড়েনি। মনে হয় না তার বয়স 36 বছর হয়েছে। ডেস্কের উপর রাখা ছবিটার সাথে মিলে গেছে চেহারা। আইডিতে প্রবেশ করে মোহনা মেসেজ করলো লোকটাকে। এখন শুধু অপেক্ষা উত্তর পাওয়ার। মিস্টার রহমান, আপনাকে আমি খুব ভালোবাসি। বিরহ, ভালোবাসা, কষ্ট আপনি কখনো বোঝেননি। কোনো পছন্দের জিনিস যখন মানুষ খুব সহজেই পেয়ে যায় তখন তার কোনো মূল্য বা রেশ থাকে না। আপনি হয়তো তখন আমায় খুব সহজভাবেই পেয়ে গিয়েছিলেন, তাই মূল্য দিলেন না। আপনার কাছে আমি ভালোবাসার মূল্য কখনো আপনার থেকে পাইনি। আমার কষ্ট আপনি কখনো বোঝেননি, শুধু কষ্ট দিয়ে গেছেন। কখনো অভিযোগ, অভিমান করিনি, চুপ করে থাকতাম। নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়েছি। আপনার বিবেকহীন কথাগুলো সহ্য করেছি। নিজেকে ঘরবন্দি করে রেখেছি। আপনার ধারণা ছিল পড়াশোনা করলে আপনাকে রেখে অন্য কাউকে বেছে নিব, ছেড়ে যাব আপনাকে। ফোন চালানো বন্ধ করে দিলেন, পাশান আমি হয়ে গেলাম। ধীরে ধীরে কষ্টগুলো জমে কঠিন হয়ে গেল। আপনি কখনো বোঝেননি আমায়। মেয়েদের জীবনে একবার বিয়ে হয়, আমি অন্য মেয়ে মানুষ নই। আপনাকে ছেড়ে কখনো কাউকে আমি ভাবার চেষ্টা করিনি। শত কষ্টে থেকেও পাড়ি দিতে চেয়েছিলাম আপনার সাথে। বাচ্চা চেয়েছিলাম, তাও দিতে চাইতেন না। এভাবে কি একলা বাঁচা যায়? আমার প্রতি আপনার এমন অবহেলাকে গোছানোর জন্যই একটা বাচ্চা নিতে চেয়েছি। আপনার পাষণ্ড রূপ যদি বিয়ের আগে দেখতাম কখনোই আমি জড়াতাম না। নসিব, এই নসিব যে আমার। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। মৃত্যুর আগ অবধি তাকে ঘিরে থাকবো। আমি আমার কথা সত্যি রাখবো, ভালোবেসে যাব আপনাকে। কিন্তু এখন থেকে তিলে তিলে পুড়বেন আপনি, কষ্ট পাবেন। প্রতিটি মিনিটে সেকেন্ডে বুঝিয়ে দেবে সময় কি করেছেন আমার সাথে। তবে আমার ধারণা ভুলও হতে পারে। আমার মতো কত মেয়ে মানুষ আপনার জীবনে কত আসবে। আমি চলে গেলে অন্য কাউকে হয়তো বিয়ে করবেন। আপনি বলেছিলেন না, আমায় আপনি ছেড়ে দিলে আমায় রাস্তায় পাড়ায় থাকতে হবে, তাই আমায় আপনি আপনার কাছে রেখেছিলেন। আপনাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমার বাবা নেই, তবে আমার থাকার মতো ছাদ আমি নিজেই বানিয়ে নিব। আমার গর্ভের সন্তানকে নিয়ে আমি বেঁচে থাকবো। এই নিষ্ঠুর পৃথিবীতে একা বেঁচে থাকবো। দরকার পড়বে না আমার কোনো সঙ্গীর। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন। আমার মতো মেয়ের জন্য একদম কাঁদবেন না। জীবন আপনার একটাই, গুছিয়ে নতুন করে শুরু করুন। অনামিকা নামক সমস্যা আপনার মুখ দর্শন করবে না। ইতি আপনার বাবুর আম্মু। চিঠিখানা আবার পরে সিদ্দিক হু হু করে কেঁদে উঠল। অনামিকার কথাই সত্যি হয়েছে। পছন্দের জিনিস যখন খুব সহজ করে মানুষ পায়, তখন মানুষ তার মূল্য দিতে জানে না। কথায় আছে,
দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝতে পারে না। আজ সিদ্দিকের সব থাকতেও নেই। মেসেজের শব্দ পেয়ে সিদ্দিক ফোনটা হাতে নিতে চোখ চিকচিক করে উঠল। আমি সাংবাদিক মোহনা বলছি। আপনি যদি কোঅপারেট করেন তাহলে আপনার ওয়াইফের খোঁজ নিতে পারি। মেসেজটা যেন কয়েকবার পড়া হয়ে গেছে সিদ্দিকের। মেসেজের নিচে অনামিকার 28 বছর বয়সের ছবিটা দেখা যাচ্ছে। একটা রাজপুত্রের ন্যায় একটি বাচ্চা কোলে নিয়ে বসে আছে অনামিকা। বুঝতে বাকি রইল না এটা সিদ্দিকের ছেলে। ছবিটার পানে চেয়ে চোখ আটকে গেল সিদ্দিকের। তার প্রেয়সীকে এতদিন বাদে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। হৃদয়ের মাঝে আশার আলো সঞ্চার হচ্ছে। এবার প্রাণ গেল সে থেমে যাবে না। এই 8 বছর সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে, নিজেকে বদলে ফেলেছে। এবার সংসার জোড়া দেওয়ার যুদ্ধ করবে সে। সিদ্দিক মেসেজ টাইপ করলো। আপনাকে কি আমি কল করতে পারি? মোহনার মোবাইলে মেসেজ টোন বাজলো। কফির কাপে শেষ চুমুক দিয়ে মেসেজটা দেখলো মোহনা। রিপ্লাই করলো, জি অবশ্যই। সিদ্দিক ডায়াল করলো কাঙ্ক্ষিত আইডির অডিও কলে। কিছুক্ষণ বাদে মোহনা কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনামিকা কেমন আছে? সিদ্দিকের এমন প্রশ্নে মোহনা হাসলো। জবাব দিল, ইউনো ম্যামও ভালো আছে। সাথে আপনার ছেলে আউসাদ সাজিও মাশাল্লাহ ভালো। সিদ্দিক মোহনার কথা বুঝলো অনামিকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছে। সেটা শোনা মাত্রই তার খুব ভালো লাগলো। তার প্রেয়সী একটা সম্মানিত পদে কাজ করছে শুনে। এখন কোথায় আছে অনামিকা? সাভারে আছে স্যার। স্যার ম্যামকে উপর থেকে যেমনই দেখাক না কেন, ম্যাম মানসিক দিক থেকে অনেক কষ্টে আছে। আমি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরছি। তারপর আপনার সাথে আমি দেখা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উপকার আমি কখনোই শোধ করতে পারবো না। 7 বছর পর এমন ছেলে না জানিয়ে বাংলাদেশ আসাতে ফজিলা বেগম হচ্চকিত হয়ে চেয়ে আছেন সিদ্দিকের পানে। মা, আমি চলে এসেছি। তুমি খুশি হওনি? ফজিলা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এত বছর বলতে বলতে কানের পোকা বের করে ফেলার পরেও যখন তার ছেলে আসলো না, এখন এমন আশাটাও কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। দরজা থেকে ছেলেকে ভিতরে নিয়ে আসলো ফজিলা বেগম। বাড়ির ডিজাইন দেখে সিদ্দিকের চোখ ছলছল করে উঠল। অনামিকা আর সে মিলে এমন একটা বাড়ি করতে চেয়েছিল। কল্পনায় অনামিকা কথাগুলোর সাথে যেন অন্যরকম ইমেজ ক্রিয়েট হলো। অনামিকার সেই খিলখিল হাসি, বাড়ির ডিজাইন কেমন হবে সেই কথা, বাড়ির কি নাম হবে সেই কথা। আজ বাড়ি হলো, বাড়ির নাম হলো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা নেই। সিদ্দিক তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ বাবুর আম্মু, আমাদের একটা বাড়ি হয়েছে। বাড়ির নামও রেখেছি। তুমি যে নামটা দিয়েছিলে বসন্ত কুঠির, কিন্তু তুমি বিনা সেই বসন্ত কুঠির আজ খা খা করছে। কক্ষে গিয়ে আসবাবপত্র দেখে বিষণ্ণ হলো সিদ্দিকের মন। কক্ষে যত আসবাবপত্র ছিল সব অনামিকা নিজে পছন্দ করে কিনেছে। ঘরের প্রত্যেকটা জিনিসে অনামিকার ছোঁয়া মিশে আছে। গুটি কয়েক পা ফেলে সিদ্দিক ওয়ার্ড্রোবের কাছে গিয়ে 3 নম্বর ড্রয়ারটা খুলল। লাল বেনারসিটা বের করে শুষে নিল তার ঘ্রাণ। কিছুক্ষণ বাদেই হাউমাউ করে কেঁদে উঠল সিদ্দিক শাড়িটা জড়িয়ে। দরজায় ফজিলা বেগম এসে আর ঢুকলো না ছেলের এমন অবস্থা দেখে। সে বুঝতে পেরেছে ছেলেকে এখন একলা একটু ছেড়ে দেওয়া উচিত। ফজিলা বেগম কক্ষে আসলেন। সেলফোনটা বের করে কল করলেন তার 3 মেয়েকে। তাদের জানিয়ে দেওয়া হলো তার ভাই ফিরে এসেছে। মাম্মা, আব্বু কেন আমার সাথে দেখা করেন না? সাজির কথায় অনামিকার মুখ শুকিয়ে গেল। জোরপূর্বক হেসে সাজিকে বলল, বাবা ইতালিতে গেছে, চলে আসবে। আর যখন আসবে তখন নিশ্চয়ই তোমার সাথে দেখা করবে। সাজির ছোট্ট মস্তিষ্কে আবারও প্রশ্নের উদয় হলো। মাম্মাম, আব্বু কেন আমাদের সাথে কথা বলেন না? অনামিকা সাজিকে বুকে জড়িয়ে বলল, বাবা অন্য দেশে থাকে তো, তাই আমাদের সাথে কথা বলতে পারেন না। সাজি জবাব দিল। ও আচ্ছা। অনামিকা জানে যে তার ছেলে এখন এমন প্রশ্ন করেই যাবে, তাই সে সাজিকে বলল, সকালে স্কুল যেতে হবে, তাই আর একটা কথাও নয়। মাম্মাকে আবার অফিস যেতে হবে, তাই এখন মাম্মাকেও ঘুমোতে হবে। সাজি অনামিকার কথা শুনল। টেবিল ল্যাম্প লাইটটা নিভিয়ে দিয়ে সাজির কপালে চুমু খেলো অনামিকা। তারপর চলে গেল নিজের কক্ষে। আলমারি থেকে একটা পুরাতন ডায়েরি বের করে হাতে নিল অনামিকা। ডায়েরির ভাঁজ খুলতেই দেখা গেল একটা লাল কাঠগোলাপ। তার পাশে লেখা আছে কিছু কথা। মিস্টার রহমান, আপনি তো বলেছিলেন কাঠগোলাপে নাকি আমায় খুব অপরূপা লাগে, কাজলে নাকি মায়াবতী লাগে। আপনার দিবস কাটে নাকি আমার চোখে চেয়ে। এই চোখ যে কাজল পড়ে সে তো আপনার নামে। আপনি কি জানেন মিস্টার রহমান, চুলে যে কাঠগোলাপ ঠাঁই পায় সেই ফুলটাও যে আপনার নামে। আপনি কি জানেন মিস্টার রহমান, আমার হৃদয় জুড়ে যে আপনিই থাকেন মিস্টার রহমান। আপনি কি জানেন? ডায়েরিটা বন্ধ করে জানালা এক কোণে ঠেসা দিয়ে দাঁড়ালো অনামিকা। চাঁদের পানে যেয়ে তাচ্ছিল্যে হাসলো। আপন মনে বিড়বিড় করলো, মনে আছে মিস্টার রহমান,
শ্রাবণের সেই দিনে আপনার বোনের বাসার সামনে যখন আপনাকে দেখার জন্য অপেক্ষা করেছিলাম, আপনিও সুদূর ঢাকা থেকে এসেছিলেন চট্টগ্রামে আমার সাথে দেখা করতে। আচমকা বৃষ্টিতে আমার আধভেজা বোরকা নিয়ে চেয়েছিলাম গেটের পানি। আপনার মাস্ক পরিহিত অবজব যেন আমার হৃদয়ে তাণ্ডব চালাচ্ছিল। আপনি আমার ইশারায় বলেছিলেন পিছু করতে আমি সায় দিলাম। রাজপুত্রের সেই জেলেপাড়ের রাস্তা ধরে কথা বলতে বলতে হঠাৎ আপনার আমার চোখাচোখি হয়ে গেল। লজ্জায় আমি চোখ ফিরিয়ে নিলাম। কতটা সুন্দর ছিল আমাদের প্রেমে পড়া। অনামিকার ধ্যান ভাঙল। ঘড়ির পানে চেয়ে দেখে নিল সময়। জানালার থায় লাগিয়ে ডায়েরিটা রাখলো আলমারিতে। কাঁথা টেনে শুয়ে পড়ল বিছানায়। স্যার, থানা রোডে আসবেন 10টায় বাগানবাড়ি রেস্টুরেন্টে। মেসেজটা দেখে বিছানা থেকে নামলো সিদ্দিক। ওদিকে অনামিকার সাথে দেখা করতে যাওয়ার জন্য পরিকল্পনা করছে সিদ্দিক। এমনি এমনি তো আর অনামিকার সাথে দেখা করা যাবে না। ইস্যু দেখাতে হবে উপজেলায়। তাই একটা জমিতে বাড়ির করার অনুমতি সই আনতে গিয়ে দেখা করবে। আর বাড়ির বানানোর অনুমতি নিতে ইউ ও নোর সই লাগবে। সিদ্দিক তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বের হলো। সিদ্দিক রেডি হয়ে ব্রেকফাস্ট করলো না। ফজিলা বেগমকে বিদায় জানালো সিদ্দিক। 40 মিনিটের মাথায় সিদ্দিক পৌঁছলো সাভার থানা রোডে। বাগানবাড়ির রেস্টুরেন্টে গিয়ে কাঙ্ক্ষিত টেবিলে বসলো সিদ্দিক। মাধুর্যতার সাথে মোহনার সাথে পরিচয় বিনিময় করলো। নানান কথা শেষে তারা বের হলো রেস্টুরেন্ট থেকে। উদ্দেশ্য উপজেলায় যাওয়া। মোহনা সিদ্দিককে পাঠিয়ে দিল, কারণ মোহনা চায় না অনামিকা জানুন সিদ্দিককে সে নিয়ে এসেছে। অফিস রুমের বসে আছে অনামিকা। পাশে দুধ চায়ের কাপে ধোয়া উঠছে। কিছুক্ষণ পরপর নিম্নপদস্থ কর্মচারীগণ ফোন দিচ্ছে। সাদা ও সোনালী পাড়ের শাড়ির সাথে সোনালী হিজাব পরে আছে অনামিকা। আঙ্গুলের বাজে কলম গুড়াচ্ছে। এর মাঝে উসমান এসে অনামিকার দরজায় কড়া নাড়ল। কক্ষের মধ্যে থেকে অনামিকা বলে উঠল, আসো। ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বলছে খুব জরুরি। অনামিকা চায়ে চুমুক দিয়ে বলল, পাঠিয়ে দাও। মে আই কাম ইন? অনামিকা চাইল। স্তব্ধ হয়ে চেয়ে রইল তার মিস্টার রহমানের পানে। এত বছর যার থেকে লুকিয়েছিল, মনের কষ্ট চাপা দিয়ে নিজেকে কঠোর বানিয়ে রেখেছে, আজ সে এসে দাঁড়ালো। অনামিকা কয়েক সেকেন্ডের জন্য বাকহারা হয়ে গেল। অনেক কষ্ট করে নিজেকে সামলে সিদ্দিককে জবাব দিল। আসুন। ইশারায় বসতে বললেন। কেদারায় সিদ্দিককে। আপনি একটু বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সিদ্দিক সায় দিল। সিদ্দিক বুঝতে পেরেছে তার প্রেয়সীর বুকে কষ্টের ঝড় উঠেছে। অনামিকা ছুটে গেল ওয়াশরুমে। চোখের চশমাটাকে খুলে চোখে মুখে পানি দিল অনামিকা। অঝোর ধারায় বইছে চোখের জল। এই মানুষটা তার দুর্বলতা। কিভাবে সামাল দিবে সে? কিভাবে আরো কঠোর করবে নিজেকে? চোখের চশমাটা পরে নিল অনামিকা। ফ্রেশ হয়ে বের হলো কক্ষে। অনামিকা সিদ্দিকের সাথে অপরিচিতর ন্যায় কথা বলা শুরু করলো। জি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অতঃপর সিদ্দিক অনামিকার কথা বলার ধরন দেখে স্তব্ধ। কয়েক সেকেন্ড সময় নিয়ে সিদ্দিক কথা গুছালো। কেমন আছো বাবুর আম্মু? অনামিকা নিজেকে আর আটকে রাখতে পারল না। মুখ ফুটে বলল, এটা আমার অফিস মিস্টার রহমান। এখানে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার স্থান পায় না। আপনি যে কারণে এসেছেন কাইন্ডলি সেইটা বলুন। কয়েক সেকেন্ড বাদে আবারও অনামিকা সিদ্দিককে শুধালো। চা নাকি কফি মিস্টার রহমান? সিদ্দিক ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কফি। অনামিকা যাচাই করে সাইন করলো পেপারে। অতঃপর উসমানকে ডেকে পেপার অধ্যস্তন কর্মীদের নিকট পাঠিয়ে দিলেন। অনামিকা ফের আর চোখে চাইল সিদ্দিকের পানে। 8 বছর পর অতি কাছের মানুষটাকে একবার দেখার সুযোগ অনামিকা ছাড়ল না। ঘন্টার সংকেত দিয়ে উসমানকে বলা হলো কফি নিয়ে আসতে। তুমি অনেক বদলে গেছো অনু। সিদ্দিকের কথায় তাচ্ছিল্যে হাসলো অনামিকা। আপনি ঠিকই বলেছেন। আমার আগের আমিকে যে খুব কাছের কেউ মেরে ফেলেছে। জানেন তো একটা কথা আছে, মানুষ তার প্রিয় মানুষকে খুন করে। আমার আগের আমিকে যে খুন করা হয়েছে, আপনি যে অনুকে চিনতেন সে মরে গেছে। বাই দ্য ওয়ে মিস্টার রহমান, আপনার বাড়ির কাজের অনুমতি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। উসমান দরজায় কড়া নাড়ল। অনামিকার অনুমতি পাওয়ার পরে ট্রেতে করে কফি দিয়ে গেল। অনামিকা ইশারায় সিদ্দিককে বলল কফিটা খেতে। সিদ্দিক সেই পুরনো অভ্যাস যেন বজায় রাখলো। কয়েক চুমুক খেয়ে রেখে দিল কফির মগটা। তারপর জায়গা ছেড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সিদ্দিককে বেরিয়ে যেতে দেখে কফির মগটাকে কাছে টেনে নিল অনামিকা। সিদ্দিকের ছুঁয়ে দেওয়া জায়গায় অধর ছুঁয়ে দিয়ে খেয়ে নিল কয়েক চুমুক। এইটুকু দেখার জন্য বোধ হয় অধীর আগ্রহে নিয়ে দাঁড়িয়েছিল সিদ্দিক। এই দৃশ্য দেখে ঠোঁটে হাসি ফুটল সিদ্দিকের। তারপর বেরিয়ে গেল বাইরে। ওদিকে বহু বছর পর সিদ্দিকের ঘ্রাণ পেয়ে অজর ধারায় বইছে চোখের জল অনামিকার। টিস্যু দিয়ে চোখের পানি মুছে উসমানকে বলল, ওসমান, গাড়ি বের করো, বাসায় যাব। কিছুক্ষণ বাদেই বের করা হলো গাড়ি। অনামিকা অতি দ্রুত গাড়িতে উঠে চলে গেল বাসায়। দরজায় গোটা গোটা অক্ষরে লেখা আছে,
অনুমতি ছাড়া ভিতরে ঢোকা নিষেধ। কথাখানা পড়ে খাদিজা বেগম তার নাতির পানে চাইল। সাজিকে উদ্দেশ্য করে বলল, নানা ভাই, আম্মু ব্যস্ত আছে। সাজি মাত্র স্কুল থেকে ফিরে বুঝতে পেরেছে তার মা আজ বাসায় তাড়াতাড়ি ফিরেছে। আর এমন গোটা করে লেখাখানা পড়ে বুঝতে পেরেছে আম্মুর কিছু হয়েছে। সে জানে তার মায়ের যখন মন খারাপ থাকে এই সাইনবোর্ডটা তখনই লাগানো হয়। সাজি বার কয়েক টোকা দিল দরজায়। কিছুক্ষণ বাদে অনামিকা দরজাটা খুলে একটা কথাই শুধালো খাদিজা বেগমকে। মা, সাজিকে নিয়ে যাও, আমায় বিরক্ত করো না, আমি সব পরে বলছি। অনামিকার চোখে পানি দেখে সাজি দৌড়ে এসে জাপটিয়ে ধরল। আলতো হাতে মুছে দিল ছোট হাতখানা দিয়ে চোখের পানি। ছেলের আদর পেয়ে অনামিকা বলল, বাবু এখন নানুর সাথে যাও, আমি একদম ঠিক আছি। সাজি মাথা দুলালো। খাদিজা বেগমের হাত ধরে চলে গেল অন্য কক্ষে। সাজি যাওয়া মাত্রই দরজা বন্ধ করে দিল অনামিকা। পশ্চিম দিকে সূর্য হেলে পড়েছে। খিড়কির পানে কিছুক্ষণ চেয়ে সাউন্ড বক্সে চিত্রা সিং এর আকাশ মেঘে ডাকা গানটা প্লে করে দিল অনামিকা। ছবির অ্যালবামটা কাছে নিয়ে দেখতে লাগলো অনামিকা ও সিদ্দিকের বিয়ের ছবি। ছবি দেখার সাথে সাথে গানের সাথে গুনগুন করে মুখ মিলাতে লাগলো। গানের প্রত্যেকটা লাইন বোধ হয় অনামিকাকে উৎসর্গ করে লেখা হয়েছে মনে হয়। অনামিকা চোখের জল মুছল। ধরণীর বুকে আধার নেমেছে। কক্ষ আধারে আবৃত। অনামিকা স্টাডি টেবিলের লাইটটা জ্বালিয়ে দিল হাত দ্বারা। আলমারির নিকটে গিয়ে বের হলো সেই বেনামি চিঠির ডায়েরি। সেখানে সিদ্দিককে উৎসর্গ করে লেখা হয়েছে বহু চিঠি। আজও অনামিকা চিঠি লিখবে। একান্ত পেনটাকে আঁকড়ে ধরে লিখতে শুরু করলো অনামিকা। প্রিয় বাবু রাব্বু, অনেক শুকিয়ে গেছেন। আপনি আপনার অভ্যাসগত দিক থেকে এখনো পাল্টে যাননি। তাই আজও বোধহয় চা কফি পান করলে কিছু অংশ রেখে দেন আমার জন্য। অনেকদিন পর আপনার অধরে স্পর্শ পেলাম। আপনি সে আগের মতোই ঘ্রাণ মেখে আমার নিকটে আজ হাজির হলেন। এমন কষ্টদায়ক আপনিহীনা জীবন তো আমি চাইনি। আপনার চোখের পানে তাকালে আমার চোখের ভাষায় নিস্তব্ধ হয়ে যায়। রাতের আধারের ন্যায় বিষণ্ণ একাকী জীবন আর পার করতে ইচ্ছে করে না। ব্যাকুলতায় জর্জরিত হয় চোখ। বিবর্ণ হৃদয়ের স্বাদ জাগে আপনার নিকট হারিয়ে যেতে। এটাই তো আমার দুর্বলতা। আর দুর্বলতার উৎসই যে আমি আপনাকে ভালোবাসি মিস্টার রহমান। জানেন মিস্টার রহমান, নীরব রাতে যখন জানালার কিনারায় আনমনে বসে থাকি, শুধু আপনার কথা মনে পড়ে মিস্টার রহমান। কত না সুন্দর ছিল আমাদের প্রেমে পড়া। অনাকাঙ্ক্ষিতভাবে পুরনো ছবি দেখে প্রেমে পড়েছিলেন আমার। খুব যত্ন করে যখন বান্ধবীর ফোন থেকে নাম্বার চুরি করে নাম গোপন করে আমায় বড্ড জ্বালাতন করা শুরু করলেন, সেই সময়টাকে আমি খুব মিস করি মিস্টার রহমান। চোখে না দেখলেও বড্ড অনুভব করতাম আপনাকে। যখন আপনাকে একরাশ বিরক্ত নিয়ে বারবার ব্লক লিস্টে ফেলতাম, হোয়াটসঅ্যাপে ফিরে আসলে দেখতাম অন্য অ্যাকাউন্ট দিয়ে মেসেজ এসেছে, তখন খুব বিরক্ত হতাম। সত্যি খুব বিরক্ত হতাম। কিন্তু দিন শেষে যেই বিরক্তময় সময়টাকে মিস করতাম। হঠাৎ আপনার জ্বালাতন করা হুট করে বন্ধ হয়ে গেল। বারবার আপনার পুরনো মেসেজগুলো যেন বাংলা রচনার মতো রিভিশন দিতাম। বড্ড মিস করতাম। এভাবেই কেটে গেল একটা বছর। তারপর একদিন হুট করে আবার নাম গোপন করে জ্বালাতন শুরু করলেন। এই জ্বালাতনটাই আমার মনে প্রেমের তীর গেঁথে দিল। অনেক যুদ্ধ করে আপনার আসল পরিচয়টা পেলাম। বড্ড আহত হয়েছিলাম আপনার পরিচয়টা জেনে। বান্ধবীর সম্পর্কে আপনি মামা হতেন। হুট করে প্রপোজাল দিলেন ভালোবাসার। আমি আপনাকে সোজা বলে দিলাম, আপনি ভালোবাসতেই পারেন, আমি তো বাসি না। বড্ড অপছন্দের এই প্রেম ভালোবাসা। যতই মুখে বলতাম না, সম্ভব না, ভালোবাসতে পারবো না, কিন্তু মনে মনে আপনাকে বড্ড চাইতাম। আপনার ছবি দেখার জন্য অনেক বাহানা করতাম, তবুও দিতেন না। আপনি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যেতেন, কিন্তু মনে মনে আপনার ছবি বুনন করেছিলাম। একদিন কঠোরভাবে আপনাকে বলেছিলাম, ছবি যদি না দেখান অনামিকা নামক মানুষের সাথে আর কথা হবে না। আপনি ভয়ে ভয়ে আপনার ছবিটা দিয়েই দিলেন, আর আমি দেখেও নিলাম। সেদিন একটা অজানা ভালো লাগা কাজ করতে শুরু করলো। আপনার যখন দিন দিন পাগলামো বেড়ে যেতে শুরু করলো, তাই বাধ্য হয়ে আপনাকে বললাম, বাসায় প্রস্তাব পাঠান। যদি বাবা মায়ের পছন্দ হয় তাহলে একসাথে বিয়ে। আপনি ভদ্র সেজে বাসায় পাঠিয়ে দিলেন আপনার মাকে। বাবা আপনার সাথে দেখা করলো। শেষমেশ আপনাকে তাদের পছন্দ হয়ে গেল। আমাদের বিবাহ ধার্য করা হলো শ্রাবণ মাসে। আমাদের কাটানো সুন্দরতম দিনগুলো আমি খুব মিস করি। আপনি কি করেন মিস্টার রহমান? কখনো যদি এই বোনাস চিঠি আপনার কাছে পেয়ে যান, অবশ্যই উত্তর দেবেন। ইতি আপনার বাবুর আম্মু। বসন্ত কুঠিরে প্রাণ ফিরে পেয়েছে। বাসায় মেহমানে গিজ গিজ করছে। এদেরকে মেহমান বলা যায় না। এরা হচ্ছে সিদ্দিকের প্রাণ ভোমরার মতো। সিদ্দিক ফিরে আসাতে তার 3 বোনের পরিবার সহ সবাই চলে এসেছে। ভাগনা ভাগ্নিদের একমাত্র মামা বলে কথা। একমাত্র ভাগ্নি ও তার জামাইও এসেছে। তাদের এবারের মিশন তাদের মামি জানকে মামার সাথে মিলিয়ে দেওয়ার যুদ্ধ। বসন্ত কুঠিরে সিদ্দিক প্রবেশ করা মাত্রই হতভম্ব হয়ে গেল।
তিন বোনের পরিবারের সকলকে দেখে হালকা মাথায় হাত বুলালো। ভাগ্না ভাগ্নিরাও এগিয়ে আসলো তার নিকট। একমাত্র ভাগিনা ফাতেমা ও তার জামাই রৌনক এসে সালাম বিনিময় করলো সিদ্দিকের সঙ্গে। ফ্রেশ হয়ে খেতে বসলো সকলে। খাওয়া শেষে বৈঠক ঘরে যেন মিটিং কক্ষে পরিণত হলো। চেঁচানো সুরে সিদ্দিক বলে উঠল, অনেকে অনামিকার সাথে যোগাযোগ রেখেছ, জানা সত্ত্বেও আমায় বলনি তোমরা। তোমরা এভাবেই আমায় শাস্তি দিলে। বড় দুলাভাই আপনি জানতেন, কেন এতদিন বলেননি? হুমায়ুন কবির মুখ খুললেন। হুমায়ুন কবির, আমিও চাইছিলাম তোরে একটা শিক্ষা দিতে। মেয়েটা তোর সাথে সংসার করার জন্য কম চেষ্টা করে নাই, তুই কোনো মূল্য দিস নাই। যখন অনামিকা চলে গেল তখনই দেখলাম তোর পরিবর্তন, তাই আমি জানা সত্ত্বেও তোরে জানাই নাই। মেজো দুলাভাই পরপর শুধালো, সব বুঝলাম। এখন আমরা কিভাবে অনুকে ফিরিয়ে আনবো সেই চিন্তা করেন। সবাই যদি গিয়ে দাঁড়ায়, আমার মনে হয় না আমাদের ফিরিয়ে দিতে পারবে। সকলের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হলো অনামিকার বাসায় যাবে। এরপর সবাই নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়ল। জ্যোৎস্নার আলো গ্রাস করে নিয়েছে চারপাশ। হাওয়া বইছে থেমে থেমে। খিড়কির পাশের টেবিলে টিমটিমে আলো বিদ্যমান। ডায়েরির ছড়াছড়ি, কোনো কোনো ডায়েরির পাতা জুড়ে লেখা রয়েছে, ভালোবাসি অনু, ভালোবাসি বাবুর আম্মু, ভালোবাসি তোমাকে, ভালোবাসি, ভালোবাসি। ছোড়াছুড়ি ডায়েরির মাঝ থেকে একটা ডায়েরিতে হাত ভোলালো সিদ্দিক। পৃষ্ঠা উল্টাতেই দেখা মিলল কিছু কথা। প্রিয় বাবুর আম্মু, ক্ষমা করে দিও। তোমার দেওয়া চিঠিটা পড়ে আমি এখনো কাঁদি। আমার খামখেয়ালির কারণে আমি হারিয়েছি তোমাকে। আমি ছোটবেলা থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। বেপরোয়া রাগী চিকিৎসার জন্য জোর করেছে বহুবার। আমি করাতে চাইতাম না। এখন আমি পুরোপুরি সুস্থ, জানো বাবুর আম্মু। কিন্তু কখনো এটা ভাবিনি বন্দিনী হিসেবে বাঁচা যায় না। তোমার সাথে বিয়ে হওয়ার পর মনের মধ্যে ভয়রা জেগে ধরেছিল। সবসময় মনে হতো আমায় ছেড়ে চলে যাবে। তোমাকে পাবার নেশায় কত কিছুই না করেছি, তোমায় কত জ্বালিয়েছি। ঢাকা থেকে বারবার ছুটে যেতাম একবার তোমাকে দেখবার আশায়। তোমায় বাচ্চা নিতে দিতাম না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কিভাবে বাঁচবো আমি? যখন তুমি চাকরি নিলে প্রতিবেশীদের নানা কথা শুনতে পেতাম। মনে হতো আমায় ছেড়ে তুমি চলে যাবে। তোমার বাচ্চা কনসিভ করার কথা শুনে রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। রাগে তোমায় অনেক কথা শুনিয়েছি, কিন্তু আফসোস, যদি জানতাম তোমার ওই ব্যবহার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে, কখনোই বলতাম না। সারা রাত জেগে নিজেকে শক্ত করলাম, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিলাম আমাদের বাচ্চাই তো হবে। তোমায় না হয় একটু সময় বেশি দিলাম, কিন্তু সকালে তোমার চিঠি পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম। সব কিছু তছনছ করে ফেলেছিলাম। মা এসে বাসায় এমন অবস্থা দেখে আমায় জড়িয়ে ধরলেন। আমি মাকে শুধু একটাই মিনতি করেছিলাম, তোমাকে ফিরিয়ে এনে দিতে। যখন তোমাদের বাসায় গেলাম সেখানেও তোমায় পেলাম না। ততক্ষণে মানসিক রোগ আমায় আরও গ্রাস করে নিল। আমায় বন্দি করে রাখা হলো। আমার ট্রিটমেন্ট শুরু হলো। ওষুধ নিতাম সবসময়। এর মাঝেও তোমায় নানাভাবে খুঁজেছি। হাওয়া বদল করতে ইতালি পাঠানো হলো আমায়। শুধু একটাই আশা নিয়ে বেঁচেছিলাম, তোমায় আমি ঠিক একদিন ফিরে পাবো। আমায় ক্ষমা করো বাবুর আম্মু। সাইকো স্বামীটাকে ক্ষমা করো। আমার বাবুর দিকে খেয়াল রেখো। ইতি, তোমার মিস্টার রহমান। সিদ্দিক কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরল ডায়েরিখানা। ফিরে এসো বাবুর আম্মু, একবার ফিরে এসো। আর কখনো কষ্ট দিব না তোমায়, আর কখনো আটকে রাখবো না তোমায়। প্লিজ ফিরে আসো। টেবিল থেকে দাঁড়ালো সিদ্দিক। গুটি কয়েক পা ফেলে এগিয়ে চলল কাবার্ডের পানে। সেটা থেকে অনামিকার বেনারসিটা বের করে বুকে জড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। দরজায় নক পড়তেই দরজা খুলে দিল অনামিকা। খাদিজা বেগম অনামিকার চোখে জল মুছে শুধালো, কি হয়েছে আম্মু? অনামিকা মাকে জড়িয়ে ধরে আবারও হু হু করে কেঁদে উঠল। আম্মু, সিদ্দিকের সাথে দেখা করতে হয়েছে আজ। খাদিজা বেগম অনামিকার পিঠে হাত বুলালো। সব ঠিক হয়ে যাবে মা, তুই কি চাস আবার ওর সাথে ফিরবি? মন কি বলছে? জিজ্ঞেস করে দেখ, মনের কথা শুনতে হয়। এভাবে কষ্ট পেতে পেতে একদিন মরেই যাবে। অনামিকা হাহাকার করে বলে উঠল, জানি না মা, আমি কিছু জানি না। ভাই কবে আসবে মা? কবে আসবে? কাল বিকালে আসবে। 4 মাসের ছুটি পেয়েছে, মেজর পদে প্রমোশন হয়েছে, বিয়ের জন্য নোটিশ দিয়েছে। এখন বিয়েটা করিয়েই দিব। কান্না করিস না, ঘুমিয়ে যা, যা হবার হবে। আমি বেআইনের সাথে কথা বলে দেখি ওদিকে কি অবস্থা।
খাদিজা বেগম অনামিকাকে বিছানায় রেখে কক্ষ ত্যাগ করলো। মামা, আব্বু এভাবে হবে না। মামিজানকে ফিরিয়ে আনতে হলে আপনাকে মামিজানকে ইমপ্রেস করতে হবে। এর জন্য আমাদের প্ল্যান তৈরি করতে হবে। রৌনককে মুখে এমন কথা শুনে সিদ্দিক বিষম খেল। রৌনকের পানে চাইলো। এর মাঝে ফাতেমা এসে হাজির হলো সিদ্দিক আর রৌনকের নিকট। ফাতেমা কাঠগলায় বলে উঠল, আমার বান্ধবীকে বিয়ে করেছিল, এভাবে ওকে কষ্ট দিবে জানলে আমি নিজেই বিবাহ ভাঙানে দিতাম। কিন্তু যখন মামির খোঁজ পেয়েছি যে কোনো মূল্যে ফেরত আনবেন। যা সর, ভাবতে দে। রৌনককে উদ্দেশ্যে সিদ্দিক ফের শুধালো, জামাই, তারপর কি করব বল, কিভাবে শুরু করা যায়? আমি ভালো করে জানি ও এত সহজে ফিরবে না, তাই নিজের মতো করে চেষ্টা চালাতে হবে। রৌনক হাসলো। অতঃপর রৌনক কিছু বলতে গিয়েও আটকে গেল ফাতেমার কথার কাছে। ছি রৌনক, তুমি মামাকে রোমান্টিকতা শেখাচ্ছ। ভুলে যেও না, মামিকে কিন্তু মামা প্রেমের ফাঁদে ফেলেই বিয়ে করেছে। তুমি জামাইয়ের মতো থাকো। বয়স তোমাদের কাছাকাছি থেকে আলোচনা করছো ঠিক আছে, তবে ভুলে যেও না এ ব্যাপারে মামার অভিজ্ঞতা বহুগুণ বেশি। যাও, মেয়ে কান্নাকাটি করছে, বাইরে থেকে ঘুরে আসো। ফাতেমার কথার কাছে রৌনকের মুখ চুপসে গেল। সেও তো চায় মামা শ্বশুরের একাকিত্ব গুছাতে। সিদ্দিক ফাতেমাকে জামাই শাসানো দেখে যেন অনামিকার কথা মনে পড়ে গেল। তাদের মাঝেও তো কত খুনসুটি হতো। অনামিকা উল্টো পাল্টো কিছু করে বসলেই সে কত আদর করে তাকে গজাল ডাকতো। কিন্তু এই নাম মোটেও অনামিকার পছন্দ হতো না। তবুও অনামিকাকে রাগানোর জন্য প্রতিনিয়ত ডেকেই যেত, যার রেস থেকে যেত 2-3 দিন ব্যাপী। আবার অনামিকা একটু মোটা হয়ে গেলে মিষ্টি কুমড়া বলে ডাকতো। এগুলো মনে পড়তেই নিজের অজান্তেই হেসে দিল সিদ্দিক। এখন রৌনককে ফাতেমা কথা শোনাচ্ছে। সিদ্দিক চা শেষ করে গলা খাকারি দিল। রৌনকের উদ্দেশ্যে বলল, থাক জামাই, এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন ফাতুকে নিয়ে যাও, আমি একটু বের হব। সিদ্দিক রেডি হতে চলে গেল কক্ষে। তারপর সকালের নাস্তা সেরে বের হলো। উদ্দেশ্য অনামিকার বাসায় যাওয়া। ছুটির দিন। অনামিকা সাজিকে নিয়ে বাড়ির আঙিনায় খেলা করছে। কানামাছি খেলা। চোখ বেঁধে দেওয়া হয়েছে সাজিকে। সাজি আর অনামিকার কানামাছি খেলা অবলোকন করছে সিদ্দিক। এই তাহলে তাদের ভালোবাসার রসিদ। কত সুন্দর হয়েছে তাদের ছেলে। এইভাবেই হাসলো সিদ্দিক। ড্রাইভিং সিট থেকে বের হলো একটা ট্রলি ব্যাগ ও নানা ফলফলাদির প্যাকেট নিয়ে। ধীর পায়ে এগিয়ে আসলো সাজির নিকট। চোখ বাঁধা সাজি অনায়াসে জড়িয়ে ধরল সিদ্দিকের উরু। হাত দিয়ে অনুভব করার আগেই সাজি বলে উঠল, ধরে ফেলেছি। ওদিকে অনামিকা স্তব্ধ চাহনিতে নির্বাক হয়ে চেয়ে রইল। সাজি হাত হাতড়ে বুঝতে পারলো সে যাকে জড়িয়ে ধরেছে সে তার মা নয়। মনের কৌতূহল মেটাতে সাজি চোখের বাঁধন খুলল। ততক্ষণে সিদ্দিক হাঁটু ভেঙে বসলো সাজির সামনে। চোখ খুলে তাকাতেই পাপা। বলেই জড়িয়ে ধরল সিদ্দিকে সাজি। সিদ্দিক যেন আসমানের চাঁদ হাতে পেল। অবিরাম চুমুতে ভরিয়ে দিল সাজির অবয়বে। সাজিও চুমু খেলো কয়েকবার তার পাপার কপালে। তারপর ছোট সাজি অনুনয় করে বলতে লাগলো, পাপা তুমি কেন এতদিন আসনি বলো? জানো মামাম প্রতিরাতে দরজা বন্ধ করে কাঁদে। তুমি আমাকে আর মামামকে ছেড়ে কখনো যাবে না বলো পাপা, কথা দাও। সিদ্দিকের চোখের পানি টলমল করছে। কয়েক ফোঁটা যেন মাত্রই ডলে পড়ল। নিজ আঙুল দ্বারা মুছে নিল চোখের অশ্রু। অনামিকা উসমানকে তলব করলো। তাকে বলা হলো সিদ্দিককে আর সাজিকে বাসায় নিয়ে আসতে। অনামিকা গুটি কয়েক পা ফেলে ঢুকে পড়লো বাসার ভেতরে। উসমান এসে সিদ্দিককে দেখে বলে উঠল, সেদিন আপনি ম্যামের অফিসে গেছিলেন না? সিদ্দিক জবাব দেওয়ার আগে সিদ্দিকের গলা জড়িয়ে সাজি বলল, পাপা চলো বাসায়। উসমানকে সিদ্দিক বলল, এগুলো একটু কষ্ট করে নিয়ে আসুন। ট্রলি ব্যাগ ও ফল ফলাদির প্যাকেটগুলোকে উদ্দেশ্য করে উসমান আর বাক্য ব্যয় করলো না। সিদ্দিক ও সাজির পিছু পিছু বয়ে নিয়ে আসতে লাগলো ট্রলি ও প্যাকেটগুলো। ঘরে ঢোকা মাত্রই খাদিজা বেগমকে সালাম বিনিময় করলো সিদ্দিক। খাদিজা বেগম মনে মনে অনেক খুশি হলেন। এই ভেবে মেয়ের বোধ হয় এবার দুঃখ গুজবে। হালকা হেসে বৈঠক ঘরে বসালেন সিদ্দিককে খাদিজা বেগম। তারপর ছুটে গেলেন রান্নাঘরে। সিদ্দিক ট্রলিটা কাছে টেনে খুলে বের করলো। অনেক খেলনা, জামা কাপড়, যা সাজির জন্য সে ইতালি থেকে এনেছিল। সাজি খেলনাগুলো পেয়ে তো মহা খুশি। সাজির কানের কাছে মুখ নিয়ে সিদ্দিক বলল, আব্বু তুমি খেলনাগুলো দেখো, আমি তোমার মাম্মামের সাথে দেখা করে আসি। সাজি মাথা দোলালো। অনামিকা ওয়াশরুমে কেঁদে কেটে একাকার করে ফেলেছে। কি করবে এখন সে? ওদিকে অনামিকার কক্ষে এসে দাঁড়ালো সিদ্দিক। অগোছালো স্টাডি টেবিলের কাছে যেতেই দেখা মিলল সেই বেনামি চিঠির ডায়েরি। গতকালে সেই বেনামি চিঠি পড়ল সিদ্দিক, তারপর বন্ধ করে রাখলো আবার। এর মাঝে অনামিকা বের হলো ওয়াশরুম থেকে। কক্ষের দরজা বন্ধ। সিদ্দিক কক্ষে ঢোকার সাথে সাথে আটকে দিয়েছে।
অনামিকা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু সে যেতে ব্যর্থ হলো, কারণ সিদ্দিক তার এক হাত খুব শক্ত করে ধরে আছে। অনামিকা হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, এবারেও সে ব্যর্থ। আকস্মিক টানে দেয়ালে পিঠ থেকে গেল অনামিকার। সিদ্দিক অনামিকার কারণে আদো আদো কণ্ঠে বলতে লাগলো, আমি তোমায় অসম্ভব মিস করি বাবুর আম্মু, অসম্ভব মিস করি। মিস করি তোমার আমার প্রেমে থাকাকালীন কাটানো সময়গুলোর কথা। তার চেয়েও বেশি মিস করি তোমায় ছুঁয়ে দেওয়া প্রত্যেকটা মুহূর্তের কথা। তোমার শরীরের ঘ্রাণকে আমি বড্ড বেশি মিস করি। আমায় মাফ করো বাবুর আম্মু, আমায় আর একটা সুযোগ দাও। কথাটা বলা শেষ করে সিদ্দিক অথর ছুঁয়ে দিল তার প্রেয়সীর কর্ণের লতিতে। বহুদিন পরে একান্ত মানুষের ছোঁয়া পেতে শরীরে শির দ্বারা স্রোত বয়ে গেল। অতঃপর অনামিকা সিদ্দিককে উদ্দেশ্য করে বলল, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে ফেরানো যায় না মিস্টার রহমান। আপনি কি করে ভাবলেন? আপনি বললেন আমি চলে আসব। সিদ্দিক অনামিকার অবয়বের পানে চাইল, ধরে রাখা হাতে পরিয়ে দিল একজোড়া চুড়ি। তোমাকে ফের ফিরে পেতে হলে আমায় যদি মরতেও হয় তাতে রাজি বাবুর আম্মু। তুমি আমার অসুস্থ মানসিকতা দেখেছ, কিন্তু এবার দেখবে আদর্শ প্রেমিকের লড়াই। আমি হাল ছাড়ব না। আমার ভালোবাসা কখনোই লোক দেখানো নয়, যার কিঞ্চিত আভাস তুমি পেয়েছ। সিদ্দিক অনামিকার হাত ছেড়ে দিল। দরজার ছিটকানি খুলে বেরিয়ে গেল সাজির কাছে। দেয়াল ঘেঁষে বসে পড়ল অনামিকা। নয়ন থেকে ঝরছে নোনা জল। হাত দুখানার দিকে দৃষ্টি স্থাপন করে অবলোকন করছে রুলি জোড়া। দেখতে মনে পড়ে গেল পুরনো স্মৃতি। নিউ মার্কেটের স্বর্ণের দোকানে যেতেই পছন্দ হয়েছিল চুড়ি জোড়া। দোকানের কাছে জিজ্ঞেস করতেই দাম জানিয়েছিল দোকানি। তখন শুধু সিদ্দিককে দেখিয়েছিল। বাসায় আসতে বায়না করেছিল সিদ্দিকের কাছে। আপনার যখন টাকা হবে আমায় এমন দুটো চুড়ি কিনে দেবেন বলুন। সিদ্দিক বলেছিল, চাকুরির প্রথম টাকা দিয়ে কিনে দিয়ে দিব, প্রমিস। আবদার পূরণ হবে ভেবেই যেন খুশির তরঙ্গ বইছিল মনে। কিন্তু তার কয়েক মাস যেতে না যেতেই আলাদা হলো দুটো হৃদয়। অনামিকার ভাবনার ঘোর কাটলো সাজির আওয়াজে। অনামিকার নোনা জল শুকিয়ে গিয়েছে ইতিমধ্যে। সাজি বাড়িয়ে দিল একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে সাজি বলল, এটা পাপা দিয়েছে তোমাকে। সাজি স্থান ত্যাগ করতেই প্যাকেট খুলল অনামিকা। চুরির বক্সে পাওয়া গেল একটা চিরকুট। তাতে লেখা আছে, চুরি ছাড়া বড্ড বেমানান লাগে তোমায়। যেদিন চলে যাওয়ার পর থেকে যে চুরি পরো না, সেদিন তোমার অফিসে হাত অবলম্বন করেই বুঝলাম অভিমানটাকে আগলে রাখলে তুমি। আমি আমার কথা রেখেছি বাবুর আম্মু। আমার প্রথম বেতন দিয়ে চুরিটা বানিয়েছি, আর যদি হাত থেকে খুলে ফেলে দাও তার যন্ত্রণা ভোগ করতে হবে আজীবন। নিজেকে শেষ করতেও আমি দ্বিধাবোধ করব না। চিরকুটটা পরে পাশে রাখলো অনামিকা। কিছুক্ষণ বাদে বসা থেকে উঠে দাঁড়ালো সে। চুরির বক্সটাকে স্টাডি টেবিলে রেখে চলে গেল রান্নাঘরে। গাড়ির গ্লাসে আঙুল দ্বারা ঠকঠক করলো মোহনা। রাগান্বিত কণ্ঠে বলে উঠল, চোখ কি অন্ধ হয়ে গেছে? একটা আস্ত মানুষকে ময়লা পানি দিয়ে গোসল করিয়ে দিলেন। রাস্তাটা কি আপনার বাপের? আর্মির পোশাক পরিহিত যুবকটা গাড়ির গ্লাসটা খুলে মোহনাকে আপাত মস্তক দেখে নিল এক পলক। একজন মেজরের সাথে কিভাবে কথা বলতে হয় সে বুদ্ধিটুকুও মনে হচ্ছে আপনার মাঝে নেই। মিস মোহনা, হ্যাঁ মেয়ে, আমার মতো একটা জাতীয় সম্পদকে কিভাবে সম্মান করতে হয় এখনই ট্রেনিং করে শিখো, বুঝছো মেয়ে? মোহনা হতভম্ব হলো। এই ভেবে এই যুবক তার নাম জানলো কিভাবে? ফের জানতে চাইল মোহনা। যুবকটির পানে নেম প্লেটে লেখা আছে আবু নাইম। নামটা জেনে একরকম চেঁচিয়ে বলল মোহনা, এই যে মিস্টার নাইম, সরকারি লোক বলে পার পেয়ে যাবেন। আমি অমন মেয়েই নই। আপনার জীবন তেজপাতা করে যাব। নাইম হালকা হাসলো। সাংবাদিক আপনি, ভালো কথা। আইন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমার গাড়ির কারণে আপনার শরীর ভেজে গিয়েছে? এই কোন ঝামেলা? এই ছেলে তো কথা দিয়ে প্যাঁচ দিচ্ছে মোহনাকে। নাইম তার ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। গাড়ি ছুটলো গন্তব্যে। মোহনা এখন কি করবে? পাশের রাস্তায় একটা ট্যাব দেখতে পেয়ে ছুটলো সে থাম। হাজার গালি দিতে দিতে পরিষ্কার করতে লাগলো নিজেকে। টেবিলে খাবার সাজাচ্ছে অনামিকা। সাজির মন রক্ষার্থে খেতে বসবে সকলে, কিন্তু নাইমের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সাজি দরজা খুলতে দেখতে পেল তার মামাকে। লাফ মেরে উঠলো তার কোলে, চুমু খেলো কয়েকটা সাজিকে। তারপর সাজিকে ইশারা করে চকলেট বক্স এগিয়ে দিল সাজিকে। সকলে এগিয়ে আসলেন। তখনও সিদ্দিক টেবিলেই বসে রইল। নাইম এগিয়ে এসে শুধালো, হ্যাঁ, জিজ্ঞেস করবেন না দুলো ভাই আমি কেমন আছি? সিদ্দিক জড়িয়ে ধরল নাইমকে। নাইমের সাথে সম্পর্ক বরাবরই ভালো, কিন্তু বোন আলাদা থাকা শুরু হলো মাঝে মাঝে যোগাযোগ রাখতো সিদ্দিকের সাথে।
সিদ্দিকের ভয়ঙ্কর রোগ জানতেই ছুটে গিয়েছিল নাইম। কিন্তু অনামিকা কোথায় আছে এই কথাটা সবসময় এড়িয়ে চলতো নাইম। ইতালি থেকে ফিরে আসার কথা শুনতেই আশা সঞ্চার হলো নাইমের। বোনের সাথে বোন জামাইয়ের ভুল বোঝাবুঝি মিটিয়ে তবে ক্ষান্ত হবে সে। অনামিকা সিদ্দিকের মানসিক রোগের কথা জানতো না, তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সত্যটা। অনামিকার চলে আসার ব্যাপারটা নিয়ে ডাক্তারি চিকিৎসা আগাতে পেরেছে, না হলে নাছোড়বান্দা সিদ্দিক ডাক্তার দেখানো অসম্ভব হয়ে পড়তো। কুশল বিনিময় করে খেতে বসলো সকলে, কিন্তু অনামিকার মাথায় একটা কথাই ঘুরছে। নাইম কোনো রিয়েক্ট করলো না সেই ভেবে নাইমের কণ্ঠে ঘোর কাটলো তার। খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে চলল। সিদ্দিকে রেডি হতে দেখে সাজি কেঁদে উঠল। পাপা, তুমি কোথায় যাচ্ছ? তুমি না বলেছিলে আমাদের কাছে থাকবে? সিদ্দিকের মন ভার হলো ছেলের কথা শুনে। সেও তো চায় ছেলের সাথে থাকতে, চায় তার প্রেয়সীর কাছাকাছি থাকতে, কিন্তু পরিস্থিতি আজ নিষ্ঠুর করে তুলেছে। খাদিজা বেগম এগিয়ে অনামিকাকে খোঁটালেন। নাতির কান্না তার সহ্য হয় না। অনামিকাকে বললেন, সিদ্দিককে আজ থেকে যেতে বল। অনামিকা কিছুতেই বলবে না, তাকে থাকার কথা। সে ধূপধাপ পা ফেলে চলে গেল নিজ কক্ষে। নাইম এগিয়ে সে সিদ্দিককে অনেক অনুরোধ করে রেখেই দিল। খাদিজা বেগম ফজিলা বেগমকে কল করে জানালো সিদ্দিক আজ রাতে থাকবে। তার জবাবে বলল, কাল বিকালে সকলে বাসায় আসবে। তাহলে কি দু বেয়ান মিলও কি নিজেদের মতো চেষ্টা করছে ছেলে বউকে মিলিয়ে দেওয়ার জন্য? সাজিকে নিয়ে বের হয়েছে সিদ্দিক ও নাইম। বেশ ঘোরাঘুরি হচ্ছে। সিদ্দিক ছেলের আবদার মেটাচ্ছে, অন্যদিকে নাইমও আবদার মেটাচ্ছে। এর মধ্যে সাজি চেঁচিয়ে বলে উঠল, মোহু আন্টি, তুমি এখানে? মুখে ফুসকা দিতেই চাইলো মোহনা। ফুসকাটা খেয়ে জবাব দিল, ফুচকা খেতে এসেছি। তুমি এখানে কি করছো? একা এসেছো নাকি? পাপা এসেছে, মামা এসেছে। সাজি জবাব দিল। সাজির পিছনে সিদ্দিক দাঁড়ানো। কিন্তু তার মামা কোথায় জিজ্ঞেস করলো মোহনা। সিদ্দিক উত্তর দিল, ফোন এসেছে, কথা বলছে। সাজি বিদায় জানালো মোহনাকে। কিন্তু একটুর জন্য আবারও দেখা হলো না মোহনার সাথে নাইমের। না হলে বোধ হয় এক যুদ্ধ শুরু হয়ে যেত। অনামিকা ডায়েরির পাতা খুলল, কলমদানি থেকে কলম নিয়ে লেখা শুরু করলো। সেই একই ডিজাইন, যেটা আমি পছন্দ করেছিলাম, সেই চুড়ি দুটোই আমায় দিলেন মিস্টার রহমান। সুন্দর হয়েছে। মুখে তো আপনাকে বলতে পারবো না, তাই ডায়েরিতেই লিখলাম। জানেন মিস্টার রহমান, সাভারে আনাচে কানাচে আপনার আমার মধুর স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সেদিন জাবির ক্যাম্পাসে গিয়েছিলাম। বেলপুরে ফুচকা, টার্জেন্ট পয়েন্টের চা, বটতলার ভর্তা ভাত খেয়ে গিয়ে আপনার কথা বড্ড মনে পড়ে গিয়েছিল। সময় করে যখন আপনাকে টেনে হিস্ট্রি নিয়ে যেতাম, তখন আপনি একটা কথাই বলতেন, আমার কাছে টাকা নেই, যেতে হলে হেঁটে যেতে হবে। আমি খুশি মনেই রাজি হতাম। হেঁটে যেতে যেতে যখন আপনার হাতের মুঠোয় 150 টাকার কয়েকটা নোট ধরিয়ে দিতাম, তখন আমরা ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলি আপনি পূরণ করতেন। কোনো আক্ষেপ করতাম না। আপনার সাথে বহু পথ হাঁটা যেন আমার নেশা ছিল। সেই খুচরো টাকার ইচ্ছা পূরণগুলো এখন আর হয় না। আদৌ কি কোনোদিন সেই সময়ের মতো খুচরো ইচ্ছে পূরণ করতে পারবো, সেই ভেবে আমার দীর্ঘশ্বাসেরা ঘিরে ধরে। সত্যিই খুব ঘিরে ধরে মিস্টার রহমান। ঘোরাঘুরির ইতি টেনে বাসায় ফেলল সকলে। কাচ্চি ভাই থেকে নিয়ে আসা হলো কাচ্চি বিরিয়ানি। সকলে মিলে ডিনার শেষে ঘুমোতে চলে গেল। সাজিয়ে আজ তার বাবার কাছে শোবে। তার বাবার সাথে যে বহু কথা জমে আছে বলার জন্য। সিদ্দিকের জন্য 8 মিনিট কথা বলছে তার ছেলের সাথে। সাজি তার বাবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কল কল করে কথা বলছে। তার সাথে সিদ্দিক তার প্রতি উত্তর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে সাজি সিদ্দিকের বুকেই ঘুমিয়ে গেল। সাজি এমন ভাবে জড়িয়ে আছে যেন সিদ্দিকের বুকখানা তুলতুলে বিছানার চেয়েও অনেক আরামদায়ক। এর মধ্যে কিছু একটা শব্দ ভেসে আসলো সিদ্দিকের কর্ণে। সে আংশিক বুঝতে পেরে ঘুমের ভান ধরল। অনামিকা ধীরে ধীরে এগিয়ে আসলো। সাজিও সিদ্দিকের নিকটে বিছানার কিনারে পৌঁছে দিয়ে কাঁথা টেনে দিল তাদের দেহে। সাজির অবয়বের পানে এগিয়ে চুমু খেলো সাজির কপালে অনামিকা। তড়িৎ চোখ আটকে গেল সিদ্দিকের অবয়বে। স্নিগ্ধ রাতের মায়ায় মায়াবী হয়েছে তার অবয়ব। ঘুমন্ত্র মুখশ্রী একটাই না পাওয়ার ব্যাকুলতা। লোভ সামলাতে পারল না অনামিকা। অধর ছুঁয়ে দিল সিদ্দিকের ললাটে। তারপর অতি দ্রুত কক্ষ ত্যাগ করলো। অনামিকা যেতে না যেতেই সিদ্দিক মুচকি হেসে বিড়বিড় করে বলতে লাগলো, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, বাবুরাম্মু। ঘড়ির পানে চাইল অনামিকা। রাত 11:20। শ্রাবণ মাস এগিয়ে এসেছে। বর্ষার অধর ধারায় নাইছে ধরণী। এই তো বৃষ্টি শুরু হলো মাত্র। খিড়কির পানে তাকিয়ে রইল কিছু সময় অনামিকা। কি যেন ভেবে অনামিকা এগিয়ে আসলো স্টাডি টেবিলের নিকটে। চেয়ার টেনে বসলো সে। বেনামি ডায়েরি পাতা উল্টাতে লাগলো অবিরাম। কাঙ্ক্ষিত খালি পৃষ্ঠা এসে লিখতে শুরু করলো অনামিকা। আমি আপনার পাগলামি দেখেছিলাম মিস্টার রহমান।
আংটি বদলের দিনে আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল। আংটি বদলের কাজ শেষ হতে না হতেই আপনি বেঁকে বসলেন, আমাকে বিয়ে না করে এই বাসা ত্যাগ করবেন না। বহু বুঝিয়ে আপনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, তাও আপনি শর্ত জুড়ে দিয়েছিলেন, আমাকে নিয়ে ঘুরতে যেতে নিয়ে যাওয়ার আদেশ পেলে এমন পাগলামি করবেন না। তাই হলো, সকলে আপনার শর্ত মেনে নিল। আমি আপনার এমন পাগলামি দেখে অবাক হওয়ার চেয়ে বেশি হেসেছিলাম। তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়িতে। বাড়ি ফেরার সময় যখন কোনো গাড়ি পাচ্ছিলাম না, তখন আপনি বলেছিলেন গাবখান সেতু হেঁটেই পার হব। আমি সম্মতি দিয়েছিলাম। সেতুর মাঝ বরাবর যেতে না যেতেই হঠাৎ বৃষ্টি নামতেই আপনি আর আমি ভিজে একাকার হয়ে গিয়েছিলাম। দেখুন ভাগ্যের কি পরিহাস ছিল, একদিনে আমার যত ইচ্ছে ছিল তাও পূরণ হয়ে গিয়েছিল। আপনার সাথে বৃষ্টিতে ভেজা, হাতে হাত রেখে বহু পথ হাঁটা, ফুচকা খাওয়া, চোখে চোখ রেখে কথা বলা, সব যেন না চাইতেই হয়ে গিয়েছিল। বাইক করে পথযাত্রীরাও যেন আমাদের বৃষ্টি বিলাস দেখে, থামস আপ দেখে বেস্ট অফ লাক জানিয়েছিল ইশারায় আমাদের। এতটুকু লিখে কলম থেমে গেল। কয়েক সেকেন্ড বাদেই অনামিকার চোখে শ্রাবণ দেখা গেল। ফোঁটা ফোঁটা অশ্রু বই পড়ছে ডায়েরিতে। হাহাকার করে উঠল কক্ষ। সেই হাহাকার মিলে গেল ধরণীতে নেমে আসা বৃষ্টির সঙ্গে। অনামিকা নিত্যদিনের রুটিন মাফিক তৈরি হলো। তাড়াহুড়ো করে খাবার খেতে খেতে উসমানকে শুধালো। গাড়ি বের করো ওসমান। নাস্তা সেরে ফের একবার অবলোকন করলো সাজি আর সিদ্দিককে। নিষ্পাপ শিশুর ন্যায় ঘুমিয়ে আছে দুজনে। খাদিজা বেগমকে অনামিকা জানিয়ে দিল তাড়াতাড়ি সাজিকে নিয়ে যেন স্কুল যাওয়া হয়। বিদায় জানালো অনামিকা। অনামিকা যাওয়ার 10 মিনিট যেতে না যেতেই ঘুম ভাঙলো তাদের। সাজি যেন বায়না করে বসলো বাবার সাথে স্কুলে যাবে। বাবা ছেলে ফ্রেশ হয়ে রেডি হলো। সকালের নাস্তা সেরে পা বাড়ালো স্কুলে যাওয়ার জন্য। সাজিকে স্কুলে পাঠিয়ে চলে গেল সিদ্দিক বাসায়। নাইম, নাইম, আই নাইম। অগণিত ডাকাডাকিতে উঠে বসলো নাইম। চোখ মেলতেই তাজ্জব বনে গেল নাইম। সামনে দাঁড়িয়ে আছে বড় বোন শানু, সাথে তার ছেলে ও মেয়ে। ছেলেটা বড়, মেয়েটা ছোট, মাত্র কথা বলতে শিখেছে। সাইমন লাফ দিয়ে নাইমের গলা জড়িয়ে ভাঙা গলায় বলতে লাগলো, মামা মামা আমরা সবাই এসেছি, আব্বুও এসেছে। নাইম ছোট সাইমনের থুতনিতে হাত দিয়ে বলল, ওটা আদ্দু না, আব্বু। নাইম শানুর পানে চাইলো। কখন গাড়িতে উঠলে? কাল রাতে মা আসতে বলেছে, তোর জন্য মেয়ে দেখতে এসেছি। বিয়ে না খেয়ে এবার যাব না। শুনলাম কাল নাকি সিদ্দিক এসেছিল। আফনানকে ইশারা করে ডেস্কের পাশে রাখা ব্যাগটা চাইলো নাহিম। তারপর চকলেট বক্স বের করতে করতে জবাব দিল, এখন পুরোপুরি সুস্থ। ওর সাথে আদৌ কথা হয়েছে কিনা আমি জানি না, তবে চাইছে কিছু একটা করে মিলিয়ে দিতে। কথা শেষ করে চকলেট এগিয়ে দিল আফনান ও সাইমনের নিকট। এতে যেন মহা খুশি হলো তারা। দৌড়ে বের হয়ে গেল কক্ষ থেকে। এর মধ্যে খাদিজা বেগম নাইমকে যেন অনুরোধ করলো সাজিকে বাসায় নিয়ে আসতে। নাইম ফ্রেশ হয়ে দুলাভাই কামরুল হাসানের সাথে নাস্তা সেরে বের হলো সাজিকে নিয়ে আসতে। মোহনা লাগামহীনভাবে দৌড়াচ্ছে। তাকে দাওয়া করছে একদল গুন্ডা। গোপন খবর বের করতে তাকে কত কিছুই না করতে হয়, কিন্তু আজকের কেস ভিন্ন। দৌড়াতে দৌড়াতে থেমে গেল মোহনা, কারণ নাইমের গাড়ির সামনে এসে পড়েছে সে। নাইমের চিন্তা অসুবিধা হলো না। মোহনা হাঁপাচ্ছে। হাঁপানোর কারণে কথা গুছিয়েও বলতে পারছে না। হাতে গুলি লেগেছে তার। তা দেখা মাত্র বেরিয়ে আসলো নাইম। মোহনা মুখ থেকে একটা কথাই বেরোলো, পেছনে গুন্ডা, আমায় বাঁচান। অতঃপর অনামিকাদের বাসার সামনে এসে সকলে নামতেই উসমান এসে অনামিকাকে চেঁচানো সুরে বলল, ম্যাম, কারা যেন এসেছে, সেখানে সিদ্দিক স্যারও আছে। অনামিকার মনে কৌতূহল জাগলো। কৌতূহল মেটাতে গিয়ে দাঁড়ালো সদর দরজায়। অতঃপর অনামিকা তার নিজ চক্ষুকে বিশ্বাস করতে পারল না। এত বছর বাদে বাবার সমতুল্য দুলাভাইরা অনামিকার বাসায় পায়ের ধুলো ফেললো। এই মানুষগুলোকে অনামিকা অনেক সম্মান করেন। অনামিকার ননদেরা খুব আপন করে বুকে টেনে আগলে রেখেছিল সর্বদা। আজ তাহলে কেন এসেছে তারা? বড় দুলাভাই দরজায় এসে দাঁড়াতেই অনামিকা মাথার কাপড় দিয়ে সালাম দিল। হুমায়ুন কবির অনামিকার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, অনেক পাল্টে গেছো, আজকাল অনেক অবাধ্য হয়েছো বধুয়া। সিদ্দিক ইতালি যাওয়ার পর 2 বছর বাসায় যাওয়া আসা করেছে, এরপর দুলাভাইকে ভুলে গেলে কিভাবে পারলে বধুয়া? অনামিকার কষ্টে বুক ফেটে ওঠে কথা শুনে হুমায়ুন কবিরের। দুলাভাইয়ের হাত ধরে বৈঠক ঘরে বসালো। বাসায় যেন সকলে উপস্থিত। অনামিকা সিদ্দিকের পরিবার পরিপূর্ণ বৈঠক ঘরে। ইতিমধ্যে নাস্তা নিয়ে হাজির হলো উসমান। সোফায় বসে আছে সিদ্দিকের 3 দুলাভাই। সিদ্দিক হুমায়ুন কবিরের পাশে মেঝেতেই হেলান দিয়ে বসে আছে। ছোট বাচ্চাদের অন্য কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনামিকাকে ডেকে পাশে বসালেন হুমায়ুন কবির। এদিকে আসো বধুয়া। অনামিকা ধীর পায়ে এগিয়ে আসলো।
বসলো হুমায়ুন কবিরের পাশে। অনেক কষ্ট করেছো বধুয়া। বাপ স্বামী ছাড়া অনেক দূর এগিয়েছে, আর কত কষ্ট করবে? এবার আবার নতুন করে জীবন শুরু করো। অনামিকা হাসলো, হেসে জবাব দিল, দুলাভাই, যেখানে সব শেষ হয়েছে সেখানে কিসের শুরু করা যায় বলুন তো? অনামিকার কথাখানা শুনে সিদ্দিকের চোখ ছলছল করে উঠল। উঠে চলে গেল বাহিরে। সিদ্দিককে কেউ আটকালো না। তার চোখে যে অশ্রুরা খেলা করছে। খানিকক্ষণ অনামিকাকে বোঝানো হলো। সব শেষের শেষ কথা অনামিকা একটাই কথা বলল, সে ভেবে দেখবে ফিরে যাবার কথা। সবাই অনামিকার উত্তরে হতাশ। অনামিকা বেরিয়ে গেল কক্ষ থেকে, গিয়ে ঢুকলো নিজ কক্ষে। দরজার নভা আটকে বসে পড়ল রকিং চেয়ারে। বিষণ্ণতার মতো যেন রকিং চেয়ারটাও দুলছে। আকস্মিক কাণ্ডে হতভম্ব হলো অনামিকা। সিদ্দিক তার উড়ো জড়িয়ে কেঁদে চলেছে। বাচ্চারা যেমন কোনো কিছু পেতে কেঁদে ওঠে, ঠিক তেমনই। বাসায় চলে যান মিস্টার রহমান, আপনার এই কথার আমি জবাব দিতে পারবো না। তবুও সিদ্দিক কাঁদতে থাকে। উড়ো থেকে মুখ উঠিয়ে বলল, চলে যেতে বলছো? তবে শুনে রাখো, এই শেষ দেখা। সিদ্দিক ধূপধাপ পা ফেলে সবাইকে রেখে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। সিদ্দিক যেতে যেতেই অনামিকা নিজেকে আর সামলাতে পারলো না, কেঁদে উঠলো অজান্তেই। ওয়াশরুমে চলে যেতে ফাতেমা কক্ষে প্রবেশ করে। সিদ্দিকের পার্সোনাল ডায়েরিটা রেখে বেরিয়ে গেল অগোচরে। ওয়াশরুম হতে বের হয়ে অনামিকা দেখতে পেল সিদ্দিকের ডায়েরিটা। চিনতে সময় লাগলো না, কারণ এটা অনামিকাই একসময় কিনে দিয়েছিল তাকে। অনামিকার ডায়েরির পাতা উল্টাতে লাগলো অবিরাম। হঠাৎ ডায়েরির পাতা উল্টানো থেমে গেল। অষ্টাশে অনামিকার একটা ছবি দেখা গেল পৃষ্ঠার বাজে। তার পাশে লেখা আছে, সেই মেয়ে, দু চোখে যার আকাশ হয়ে থাকে সন্ধ্যার সোনা রোদ, কপলের কালো তিলে। সেই মেয়ে, আকাশের রং তার শাড়ি জুড়ে একাকার, মেঘ হয়ে আছে যেন একরাশ কালো চলে। সেই মেয়ে, প্রেয়সী আমার, প্রেয়সী আমার, প্রেয়সী। পরবর্তী পৃষ্ঠা উল্টাতেই দেখা মিলল, জানো বাবুরাম্মু, আমার রোজ রাতে প্রার্থনায় বসা হয়। প্রার্থনায় তুমিই থাকো আমার চাওয়ার 1/3। আল্লাহকে অনেক মিনতি করি তোমায় পাওয়ার জন্য। তুমি হিনা বাঁচা যে কতটা জঘন্য তুমি ভাবতেও পারবে না। অনামিকা তড়িৎ অপর পাতা উল্টালো। সেখানে গোটা অক্ষরে লেখা, তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে ধরনীর সব আলো নিভে যায়, বই মেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। আবার পাতা উল্টাতে লাগলো অনামিকা। এবার যেন চোখ আটকে গেল তার। সেখানে লেখা আছে, বাবুরাম্মু, জানো তো, প্রেম হারালেও তার স্মৃতি কখনোই বিলীন হয় না। বিষণ্ণ প্রকৃতিতে শ্রাবণের অজর ধারায় যেন খুলে যায় স্মৃতির জানালা, মূর্ত হয়ে ওঠে হারানো প্রেমের স্মৃতি। প্রেমিকের আত্মকথনের স্মৃতিরা যেন গান গায়। আমিও চাই নিজের সাথে নিজেই কথা বলি। এই তো তুমি চলে যাওয়ার পর আমি বিষ খেয়েছি, অথচ দেখো এই বেঈমান পৃথিবী আমায় বাঁচিয়ে রেখেছে। একদম বাঁচতে চাইছিলাম না, কিন্তু আমায় বাঁচিয়ে রাখা হয়েছে। তুমি বিমুখ হয়ে গেলে, জানতেও পারলে না আমি মরতে বসেছিলাম। আবার এও হতে পারে তোমাকে নাও জানানো হতে পারে। বাসার কক্ষে যেখানেই থাকতাম তোমায় অনুভব করতাম। মাথায় অসহ্য যন্ত্রণা হতো, পাগলের মতো সব ভেঙে চুরে ফেলতাম। জানো বাবুরাম্মু, আমি মানসিক রোগে আক্রান্ত। বাবা যখন মারা গেল তারপর থেকে আমি এই রোগে আক্রান্ত হতে শুরু করেছি। মা পর্দা করত, তাই আমায় শাসন করতে পারতো না। পরপর বড় আপু আর মেজো আপুর বিয়ে হয়ে যাওয়ার পর একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম। এইভাবে বেপরোয়া হয়ে উঠেছিলাম। কারো কোনো কথা শুনতাম না, নিজের ভালোটা ছাড়া কখনো ভাবতেই চাইতাম না। তারপরও তুমি নামক অসুখে যখন আক্রান্ত হলাম, সবাই ভয়ঙ্কর ভয় পেয়েছিল। বড় আপু অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকানোর। আমি যখন জানতে পেরেছিলাম তোমায় জানিয়ে দিতে চাই তোমার অসুখের কথা, তখন সবচেয়ে জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করিনি। বড় আপুকে কুপিয়ে মারতে গিয়েছিলাম। বড় দুলাভাই অনেক চেষ্টা করেছিল আমায় ডাক্তার দেখানোর, কিন্তু আমি এটা করতেই চাইনি। দেখো তুমি চলে যাওয়াতে আমি একেবারে নিশ্চল হয়ে গেলাম। দেখো আমি এখন ডাক্তার দেখিয়েছি, আমি সুস্থ হয়েছি। আচ্ছা আমাদের ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু? আচ্ছা ছেলে হলে কি নাম রাখবে বাবুরাম্মু, আর মেয়ে হলে কি নাম রাখবে? আচ্ছা তোমায় কি আর আমি দেখতে পাবো না? তুমি কেন এভাবে লুকিয়ে আছো? একটা বার ফিরে আসো। এই কান মুলসি, আমি কখনো কষ্ট দিব না। যদি তোমার সাথে কখনো দেখা হয় আমায় ফিরিয়ে দিও না, আর যদি ফিরিয়ে দাও সেটাই হবে তোমার সাথে আমার শেষ দেখা। শেষ দেখা মানে বোঝেছো তো বাবুরাম্মু, একেবারেই মৃত্যু। লেখাটা পড়ে বুক কেঁপে উঠল অনামিকার। সে জানতো না কিছুই। সবাই তার কাছ থেকে সব লুকিয়েছে। নিউরনে ঘুরপাক খাচ্ছে।
সিদ্দিক চলে যাওয়ার আগের সেই একটা কথা। চলে যেতে বলছো? তবে শুনে রাখো, এই শেষ দেখা। কথাখানা বাড়ি খেতে লাগলো কর্ণে বারংবার। এর মধ্যে আকস্মিক খবর পেয়ে বেরিয়ে গেল অনামিকা। পরিবারের সকলে টেরও পেল না কি থেকে কি হয়ে গেল। সিদ্দিক অ্যাক্সিডেন্ট করেছে। লোকজনরা তাকে এনাম মেডিকেলে নিয়ে গিয়েছে। সবাই হন্তদন্ত হয়ে ছুটে চলল এনাম মেডিকেলে। আইসিইউতে রাখা হয়েছে সিদ্দিককে। গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করেছে। নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সিদ্দিক বেরিয়েছিল অনামিকাদের বাসা হতে। বেপরোয়াভাবে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সিদ্দিকের অবস্থা স্বাভাবিক নয়। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে সিদ্দিক কোমায় চলে যাবে। কথাখানা শোনা মাত্রই ফজিলা বেগম হু হু করে কেঁদে উঠল। ইতিমধ্যে সকলেই সিদ্দিকের সাথে কথা বলে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ। অনামিকা সিদ্দিকের নিকট গিয়ে দাঁড়ালো। চোখে অশ্রু মুছে অধর ছুঁয়ে দিল সিদ্দিকের ললাটে। তারপর তার কর্ণে বলে উঠল, আমায় আবারও বিয়ে করবেন বাবুর আপু? আমি এবার আপনার কন্যা সন্তানের মা হতে চাই। কথাটা বলার কয়েক সেকেন্ড যেতে না যেতেই সিদ্দিকের শরীর রেসপন্স করতে শুরু করলো। অতঃপর অনামিকা চেঁচিয়ে ডাক্তার ডাকলো। কেবিনের বাইরে সকলে দাঁড়িয়ে আছে। ডাক্তার সুন্দরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছে। এর মধ্যে সিদ্দিক ঘোরকণ্ঠে বারবার শুধাতেই লাগলো, বাবুর আম্মু, বাবুর আম্মু। ডাক্তার বেরিয়ে এলেন কেবিন থেকে। এখানে রোগী বাবুর আম্মু বলে ডাকছে। কে বাবুর আম্মু? আমি। অনামিকা জবাব দিল। আসুন, আপনাকে আমাদের এখন প্রয়োজন তার জ্ঞান ফেরাতে। অনামিকা ধীর পায়ে এগিয়ে কেবিনে ঢুকলো। চেয়ার টেনে এগিয়ে বসলো সিদ্দিকের নিকট। তারপর সিদ্দিকের হাতটা আটকে নিজ গালে স্পর্শ করলো। অধর ছুঁয়ে দিল কয়েকবার। কাঁদছো কেন? মরে গেলেই তো ভালো হতো, তুমি তো এটাই চেয়েছিলে। কথাখানা কর্ণে পৌঁছাতেই তড়িৎ চাইলো অনামিকা। সিদ্দিক উক্ত কথা তার পানেই চেয়ে বলেছে। সিদ্দিক ইশারা করে অনামিকাকে ডাকলো। ইতিমধ্যে ডাক্তার প্রস্থান করেছে কক্ষ থেকে। অনামিকা এগিয়ে গিয়ে বসলো সিদ্দিকের নিকট। সিস্টাররা কক্ষ ত্যাগ করার আগে সিদ্দিকে বেডের চাবি ঘুরিয়ে হেলান দিয়ে বসিয়ে রেখে গিয়েছে। অনামিকা সিদ্দিকের নিকট বসতেই হাত বাড়িয়ে চোখের অশ্রু মুছে দিল সিদ্দিক অনামিকার। অনামিকা যেন নির্বাক চলচ্চিত্রের ন্যায় চেয়ে থাকে তার মিস্টার রহমানের পানে। একবার জড়িয়ে ধরবে বাবুর আম্মু? অনামিকা হু হু করে কেঁদে ওঠে। জড়িয়ে ধরে তার মিস্টার রহমানকে। সিদ্দিক হাসে। অনামিকার কর্ণে মুখ নিয়ে আদো আদো কণ্ঠে বলে ওঠে, আমরা কালই আবারও বিয়ে করব। তুমি আবারও সেই অষ্টাদশী অনামিকার ন্যায় বধূ সেজে আমার বসন্ত কুঠিরে আলো হয়ে ঢুকবে। আমি শুধু চেয়ে দেখব তোমায় অপলক। কি সাজবে তো তুমি বধূয়া? অনামিকার অবয়বে যেন লজ্জারা গ্রাস করে নিল। উল্টো পাশ ফিরে মুখ ডেকে বলে উঠল, নির্লজ্জ মিস্টার রহমান, আগে সুস্থ হন, বিয়ে পরেও করতে পারবেন। সিদ্দিক হেসে বলল, আমি যা সুস্থ হয়েছি এটাতেই যথেষ্ট। আজই যাব আমি বাসায়। যে কথা সেই কাজ। সিদ্দিক নাম কাটিয়ে বাসায় চলে আসলো। মাথায় আঘাত পেয়েছিল, একটু অতিরিক্ত মাত্রায়। এছাড়া তেমন ক্ষতি হয়নি। বসন্ত কুঠির যেন উৎসবে মেতে উঠল। এই সাজিয়ে মায়ের বিয়ে খাবি নাকি ডাবল মায়ের বিয়ে খাবি বল? নাইমের সামনে আফনান, সাইমুন আর সাজি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। নাইম তার মধ্যে হতেই সাজিকে উক্ত কথা জিজ্ঞেস করে বসলো। নাইমের কথাটা শুনে সাজি ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইমুন চকলেট খেতে খেতে বলে উঠল, ডাবল মায়ের বিয়ে খাবো। সাইমনের কথা শুনে আফনান খিটমিট করে হেসে দিল। সে বলে উঠল, না, আগে আন্টির বিয়ে খাবো, তারপর তোমার। আফনানের কথা শুনে ব্যাপারটা এখন বুঝতে পেরেছে সাজি। নাইম আসলে তার নিজের বিয়ে ও তার আম্মুর বিয়ের কথা বলছে। ডাবল মা হচ্ছে মামা। না, সে তো মায়েই বিয়েই আগেই। ফট করে বলে ওঠে সাজি, আম্মুর বিয়েই খাবো, তারপর না হয় তোমারটা খেলাম। নাইম সাজিকে বাহুতে চাপড় মেরে বলল, যা বেটা, তোর কি ভাগ্য মায়ের বিয়ে খাবি। মামা ভাগ্নি ভাগনাদের কথা মাঝে শানু এসে হাজির হলো। এসে নাইমের পিঠে চাটি মেরে বলল, বাচ্চা মেয়ে স্বভাব গেল না, সর সামনে থেকে। কাল বহু কাজ। সিদ্দিক বলে দিয়েছে বিকাল নাগাদ বিয়ে করবে, সব গোছাতে হবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে যা। নাইম আর বাক্য ব্যয় করলো না, ফ্রেশ হয়ে ঘুমোতে গেল। কিছুক্ষণ আগে সিদ্দিক ও অনামিকার পুনরায় বিবাহ সম্পন্ন হলো। দ্বিতীয়বারের মতো অনামিকা যাচ্ছে তার শ্বশুর বাড়ি। তবে এবার একটু ব্যতিক্রম। এবার সে একা ঘরে প্রবেশ করবে না, সাথে তার রাজপুত্র আওসাদ সাজি প্রবেশ করবে। বসন্ত কুঠির অপরূপ সাজে সেজে উঠেছে, মেহমানে পরিপূর্ণ। বিবাহের সকল নিয়মকানুন শেষে অনামিকাকে তার নির্দিষ্ট কক্ষে রেখে আসা হলো। বাইরে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। বাড়ির ডিজাইন দেখে অনামিকা বিড়বিড় করে বলে উঠল, আমার বসন্ত কুঠির। কয়েক মিনিট বাদেই সিদ্দিক কক্ষে প্রবেশ করল। হাত বাড়িয়ে দিল অনামিকার নিকট। অনামিকাও নিজ আঁচল টেনে হাত বাড়িয়ে দিল সিদ্দিকের পানে।
ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির দোলনায়। দুজনে দোলনায় জায়গা দখল করে নিল। তোমায় সেই আগের অষ্টাদশী অনামিকাই লাগছে, সেই অপরূপা, সেই নেশাময় চাহনি আজও তোমার মধ্যে বিদ্যমান। তোমায় আমি অসম্ভব ভালোবাসি বাবুরাম্মু। অনামিকা সিদ্দিকের বুকে মাথা হেলিয়ে দিয়ে জবাব দেয়, আমিও আজও আপনাকে ভালোবাসি মিস্টার রহমান। বিচ্ছেময় ভালোবাসার রূপ নিল পরিপূর্ণতায়। শুরু হলো নতুন জীবনের মোড়। অনামিকার বিয়ের রেশ কেটে গিয়েছে কয়েকদিন হলো। আজ নাইমের জন্য পাত্রী দেখতে যাচ্ছে সবাই। পাত্রী আর কেউ নয়, মোহনা। মোহনাকে দেখা মাত্র নাইম ভীষণ খেল। পারিবারিক সকল কিছু বোঝাপড়া হয়ে গেছে। এখন শুধু ছেলে মেয়ের সিদ্ধান্ত নিলে বিয়ের ডেট ফিক্সড হবে। ইতোমধ্যে তাদের আলাদাভাবে কথা বলতে দেওয়া হয়েছে। মোহনা চেঁচিয়ে বলল, আপনি জানতেন পাত্রী আমি? আশ্চর্য, আমি কিভাবে জানবো? আমি তো আজকে এসে জানলাম পাত্রী আপনি। মোহনা চুপসে গেল। মুখে কাটাটিও কাটছে না। মোহনাকে চুপ দেখে নাইম হাসলো। হেসে বলল, আপনি চাইলে আপনাকে প্রতিদিন ময়লা পানিতে গোসল করানোর দায়িত্বটা আমি নিতে পারি মিস মোহনা। আপনি ফটাফট উত্তরটা দিয়ে দিন। দেখতেই পারছেন আমার হাতে সময় কম, না হলে কিন্তু একটা দেশের জাতীয় সম্পত্তির সময় নষ্ট করার দায়ে আপনাকে আটক করতে বাধ্য হব। কি বলেন, আটক হতে চান নাকি? এই আপনি কি বিয়েতে রাজি নাকি? নাইম হেসে জবাব দিল, আমি মানুষ হিসেবে খারাপ না, তাই রাজি হয়ে গেলাম। এখন আপনার উত্তরের উপর সব ডিপেন্ড করছে মিস মোহনা। সবকিছু যেন খিচুড়ির ন্যায় পাকিয়ে গেল। কিছুক্ষণ বাদে মোহনা জবাব দিল, আমি রাজি। বিয়ের সম্মতি পেয়ে বেরিয়ে আসলো নাইম। সুখবর শুনে সকলে মিষ্টিমুখ করে আংটি বদলের অনুষ্ঠানে ইতি ঘটল। এরপর শুভ দিন দেখে তাদের বিয়েটাও সম্পন্ন হলো। শুরু হলো পবিত্র হালাল ভালোবাসার সংসার। সমাপ্ত।